ঈশান, তুমি আমাকে বিয়ে কেন করলে? আমি তো কখনো চাইনি এমনটা হোক। তুমি বিয়েতে নিষেধ করতে পারলে না? আমি আপনার বাবার মান সম্মান বাঁচাতেই বিয়েটা করেছি আপু। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কেন সম্মান বাঁচানোর দায় কি তোমার? কই, যার সম্মান রক্ষা করার কথা ছিল সে তো পালিয়ে গেল। তোমার কি দায় পড়েছে আমাদের সম্মান রক্ষা করার? এটা দায় না আপু, এটা দায়িত্ব। আমি চাইলেও এটা অস্বীকার করতে পারি না। তুমি বলতে চাচ্ছ তার কোনো দায় নেই যে আমাকে বিয়ের আসরে রেখে পালিয়ে গেল? হয়তো তারই দায় ছিল আপু, কিন্তু সে পালন করতে পারিনি। পারেনি বলো না ঈশান, বলো পালন করতে চাইনি। তাকে তো ধরে বেঁধে কেউ নিয়ে যায়নি। হয়তো আল্লাহ নিজেই চাইনি। আমরা মানুষ কি আর ভাগ্য পরিবর্তন করতে পারি? সবই তো আল্লাহর হাতে। ঘরটা নিস্তব্ধ। চারপাশে নতুন বিয়ের সাজ, ফুলের গন্ধ আর নরম আলোর ঝলকানি। অথচ তার মাঝেও তুলির চোখে এক অদ্ভুত শূন্যতা। সাদা গোলাপের পাপড়িতে ছুঁয়ে থাকা গন্ধ যেন তার কাছে তিক্ত লাগছে। আমি বিয়েটা মানতে পারবো না ঈশান, আমি পারবো না। ঈশান সামনে বসেছিল, চুপচাপ। তার চোখের পাপড়িতেও লেগে থাকা ক্লান্তি আর গভীর কিছু যেন তুলির ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু ঈশান কিছু বলল না। কোনো মুখ, কোনো যুক্তি, কোনো জোর, কোনো অনুরোধ, কিছুই না। শুধু তাকিয়ে রইল নীরবে, এমন ভাবে যেন চোখ দিয়ে কিছু বলতে চায় ও, কিন্তু শব্দে প্রকাশ করতে পারছে না। তুলি দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, তুমি কিছু বলছো না কেন? বললে কি হবে আপু? আপনি যা ঠিক মনে করেন তাই থাকুক, আমি জোর করব না। আপু, ঈশান মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু একরাশ ক্লান্তি আর এক অজানা কষ্ট। অভ্যাস হয়ে গেছে। আগে থেকে আপনাকে এই নামেই ডাকি। হঠাৎ করে অন্য কিছু বলা কেমন যেন লাগে। তুলি কিছু বলল না। কেমন যেন বুকের ভেতরটা ভারী হয়ে উঠেছে। বিয়েটা হয়েছে ঠিকই, কিন্তু তুলি নিজের মনে এখনো সেটাকে মেনে নিতে পারছে না। যেন কোনো অনিচ্ছা শৃঙ্খলে বাধা পড়েছে ও। রাত বাড়ছে, ঘড়ির কাঁটা একটার ঘরে থেমে আছে। বাইরে কুকুরের হালকা ডাক, ভেতরে নরম বাতাসে পর্দার হালকা নড়াচড়া। তুলি জানলার দিকে মুখ ফিরিয়ে বসে আছে। ঈশান বিছানার অন্য প্রান্তে বসে আছে নিঃশব্দে। তার চোখে কিছু একটা আছে, এইরকম দুঃখের গভীরতা যা তুলি বুঝতে পারছে না। ওর চোখের দৃষ্টি একবার তাকালেই মনে হয় যেখানে কোনো পুরনো কাহিনী ঘুমিয়ে আছে, কোনো অজানা যন্ত্রণা যেটা ও কাউকে জানায় না। তুমি ঘুমাও ঈশান। আপনি আগে ঘুমান আপু, আমি পরে শুয়ে পড়ব। আমি তোমার আপু না, এখন আমি তোমার স্ত্রী। সবার সামনে এইভাবে ডাকলে কথা শুনতে হবে। ঈশান একটু থেমে হাসলো, খুব হালকা, তবুও ভেতরে গভীর কিছু আছে সেই হাসিতে। হ্যাঁ জানি, তবুও অভ্যাস যায় না। কিছু সম্পর্কের রং বদলে যায়, কিন্তু নামটা বদলায় না। তুলি তার কথায় একটু চমকে তাকালো। চোখের ভেতরে যেন মুহূর্তে একটা প্রশ্ন তৈরি হলো। ঈশানের চোখে এত নীরবতা, এত ব্যথা। তুলি মাথা নিচু করলো, কিন্তু কিছু বলল না। রাতটা কেটে গেল নীরবতায়। কোনো ঝগড়া নেই, কোনো অভিমান নেই, শুধু দুটো নীরব আত্মা যারা এক ছাদের নিচ থেকেও একে অপরের থেকে আলাদা, দূরে ও অচেনা। সকালে সূর্যের আলো পড়তেই তুলি উঠে পড়ে। আয়নায় নিজের মুখ দেখে মনে হয় যেন সবকিছু এক রাতেই বদলে গেছে। পরনে শাড়ি, গলায় ছোট্ট একটা চেন, এসব তার কাছে অপরিচিত লাগছে। ঈশান দরজার পাশেই দাঁড়িয়ে থাকে, চোখে আবারও সেই নরম অথচ রহস্যময় চাহনি। আমি বাইরে যাচ্ছি আপু, মানে তুলি। যাও। ঈশান দরজার ফাঁক দিয়ে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে একবার ফিরে তাকায়। তার দৃষ্টিতে এক নিঃশব্দ প্রতিজ্ঞা যেন বলে, তুমি না চাইলেও আমি তোমার জীবনের ভরসা হয়ে থাকবো। তুলি সেটা দেখে না, বুঝেও না, শুধু আয়নায় নিজের প্রতিচ্ছবিকে তাকিয়ে ভাবে। এই ছেলেটার চোখে এত ব্যথা কেন? সে জানে না সেই ব্যথার ভিতরে কি লুকিয়ে আছে। এক অসম্পূর্ণ গল্প, এক পুরনো প্রতিজ্ঞা, আর একটা ভালোবাসা যেটা সে কোনোদিনও বুঝবে না, যতদিন না ঈশানের চোখের রহস্য ধরা দেয় তার হৃদয়ে। ঈশান যাওয়ার পরে তুলি আবারও ঘুমিয়েছিল। সকালের আলো জানলার পর্দা পেরিয়ে তুলির মুখে পড়েছে, তবু সে চোখ মেলছে না। রাতটা কেটেছে একরাশ ভাবনায়, একরাশ নিঃশব্দের প্রশ্নে। বিয়ের পর সকাল, যেটা সাধারণ মেয়েদের মুখে লজ্জা আর হাসির ছায়া আনে, সেই সকালে তুলি নিস্তব্ধ, উদাস। ঈশান ইতিমধ্যেই বাইরে চলে গেছে, যাওয়ার আগে বলেছিল, নাস্তা টেবিলে রাখা আছে, সময় পেলে খেয়ে নিবেন। কোনো জোর না, কোনো মিষ্টি কথা, কিছুই না। যেন এক নরম দূরত্ব গড়ে তুলেছে সে, যাতে তুলি অস্বস্তিতে না পড়ে। তুলি আয়নায় নিজের মুখ দেখে দীর্ঘশ্বাস ফেললো। ঠিক তখনই দরজার বাইরে কারোর কণ্ঠ ভেসে আসে।
আসতে পারি? তুলি মুখ তুলে তাকায়। দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে ঈশানের ভাবি। নরম হাসি মুখে তুলি একটু উঠে বসে বলে, আসুন ভাবি, পারমিশন নেওয়ার কি দরকার আছে? তাই বললে কি আর হয় রে বোন? এখন তো তুই আমার দেবরের ঘরে, তার মানে তোরও ঘর। বিয়ের পর পারমিশন না নিয়ে ঢোকা ঠিক না, নিয়মটুকু মানতেই হবে। তুলি কেমন যেন চুপচাপ হয়ে গেল। নরম গলায় বলল, এটা তো শুধু নামের বিয়ে ভাবি, নিয়ম মানলেই কি না মানলেই কি। ভাবি তার পাশে এসে বসলো। তুলি নিচু মুখে পর্দার নকশায় আঙুল চালাচ্ছে। ভাবি মৃদু হেসে তার মাথায় হাত রাখলো। তুই এখন বুঝছিস না তুলি, কিন্তু বিয়ে এমন একটা বন্ধন যা ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। যেটা আজ তোর কাছে নামমাত্র মনে হচ্ছে, একদিন দেখবি এই সম্পর্কটাই তোর জীবনের সবচেয়ে আপন হয়ে যাবে। তুলির চোখের কোণে হালকা জলের ছাপ। ভাবি আমার সাথে এমনটা কেন হলো? আমি তো কখনো ভাবিনি এমন একটা বিয়ের সামনে দাঁড়াতে হবে, যেটা আমি নিজে চাইনি। তুই জানিস না তুলি, আল্লাহ কখনো অকারণে কিছু করেন না। আমরা মানুষ, আমরা শুধু আজকের কষ্টটা দেখি, কিন্তু আল্লাহ দেখেন কালকের শান্তিটাও। হয়তো তোর জন্য আল্লাহ এর চেয়েও ভালো কিছু ভেবে রেখেছিলেন, তাই এমনটা ঘটেছে। তুলি চুপচাপ শুনছে। ভাবির কণ্ঠে অদ্ভুত শান্তির ছোঁয়া। তুই জানিস, ঈশান খুব ভালো ছেলে। ওর ভেতরে অনেক গভীরতা আছে, দায়িত্ববোধ আছে, শ্রদ্ধা আছে। ও কখনো জোর করবে না, কিন্তু ওর নীরব যত্ন তুই টের পাবি একদিন। আমি জানি ভাবি, ঈশান ভালো ছেলে, কিন্তু আমি এই বিয়েটা মানতে পারবো না। আমার মন মানছে না। ভাবি হাসলেন খুব নরম করে, যেন একটা মা মেয়েকে বোঝায়। মানতে না পারলেও সময়ের সঙ্গে মন গলে যায় রে। সম্পর্ক জোরে করে না, ধীরে ধীরে গড়ে ওঠে বিশ্বাসে, যত্নে, মায়ায়। তুই শুধু ওকে একটুখানি সুযোগ দে। তুলি কিছু বলে না, শুধু মাথা নিচু করে বসে থাকে। ভাবি তার কপালে এক চিলতে আলতো চুমু খেয়ে বলে, সব ঠিক হয়ে যাবে তুলি। হয়তো তুই আজ বুঝছিস না, কিন্তু একদিন দেখবি এই ছেলেটাই তোর হাসির কারণ হবে। তুলি চুপচাপ শুনে যায়। বাইরে ঈশানের বাইকের শব্দ শোনা যায়, হয়তো ফিরে এসেছে। তার হৃদয় কেমন যেন অজানা এক দোলায় দুলে ওঠে। কেন সে জানে না। চোখ বন্ধ করতেই ঈশানের সেই শান্ত দুটো চোখ ভেসে ওঠে তার সামনে। চোখে যেন লুকানো কোনো কথা, যেটা এখনো সে শুনতে পায়নি, কিন্তু বুঝতে পারছে ওর নীরবতায় কিছু একটা আছে, যেটা থেকে একদিন না একদিন বুঝতেই পারবে। নরম আলো ঘরে ঢুকে পড়েছে জানলার ফাঁক দিয়ে। তুলি তখন একা বসে আছে বিছানার ধারে। সাদা পর্দা দোলায় আলো ছায়ার খেলা, যেন তার মনটাকেও দুলিয়ে দিচ্ছে। চোখের সামনে কত স্মৃতি ভাসছে। যাকে ভালোবেসে স্বপ্ন দেখেছিল, সেই তো এক নিমেষে উধাও হয়ে গেল বিয়ের আসর থেকে। আর এখন পাশে এক নতুন মানুষ, ঈশান, যে ছেলেটা বিয়েটা করলো তার মান রাখার জন্য। অথচ সেই মান রক্ষার ভেতরে তুলি এক অদ্ভুত মমতা টের পাচ্ছে। দরজার বাইরে হালকা শব্দ। তুলি মুখ তুলে তাকায়। ঈশান দরজায় দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট একটা ফুলের গাজরা, সাদা আর লাল ফুল সাজানো, খুব সুন্দর, তাজা। ঈশান হেসে বলে, এইটা আপনার জন্য। তুলি অবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখে অজান্তেই এক ঝলক খুশির আলো জ্বলে ওঠে। এটা আমার জন্য? হ্যাঁ, আপনার জন্যই। তুলি গাজরাটা হাতে নিয়ে নরমভাবে ছুঁয়ে দেখে, যেন ফুলের গন্ধে মনটা এক মুহূর্তে হালকা হয়ে গেল। খুব সুন্দর তো, ধন্যবাদ। ঈশান তাকিয়ে থাকে ওর মুখের দিকে। তুলির চোখে সেই হাসিটা ফিরছে, যেটা সে সকাল থেকে খুঁজছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই তুলি মুখ ফিরিয়ে নেয়। হাসিটা মিলিয়ে যায়। বুকের ভিতরে ভার হয়ে নামে অতীতের কথা। আপনি মন খারাপ করবেন না, আপনাকে হাসি খুশি বানাই। ঈশানের গলায় অদ্ভুত কোমলতা। তুলি চুপ করে থাকে, তারপর নিচু স্বরে বলে, আমি চাইলেও খুশি থাকতে পারছি না ঈশান। সবকিছু এত হঠাৎ হয়ে গেল, আমি এখনো কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারছি না। ঈশান একটু চুপ করে থেকে নরম গলায় বলে, অতীত ধরে কেউ বসে থাকে না তুলি। মানুষের জীবন পরিবর্তনশীল। যেটা আজ কষ্ট দিচ্ছে, কাল সেটাই হয়তো নতুন পথ খুলে দেবে। আল্লাহ হয়তো চায় আপনি নিজেকে বদলান, আবার নতুনভাবে শুরু করেন। পুরোটা না হোক, একটু একটু করে বদলালেও তো হবে, তাই না? তুলি তার কথা শুনে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই ছেলেটা এমন ভাবে কথা বলে যেন শব্দে ওষুধ মিশে আসছে। মনটা একটু নরম হয়ে আসে। তুলি হালকা হাসি দিয়ে বলে, তুমি সকালে বাইরে গেলে, এই গাছড়াটা আনতে গিয়েছিলে? হ্যাঁ, এই এলাকার এক দোকানে ভালো ফুল পাওয়া যায় শুনেছিলাম, ভাবলাম নিয়ে আসি। আর আপনি তো ফুল পছন্দ করেন, তাই। আমার গাছটা প্রিয়, তুমি কি করে জানলে? কেন জানার কি কথা নয়, মানুষ যাকে মনে রাখে তার পছন্দগুলাও মুখস্থ হয়ে যায় অজান্তেই। তুলি
তুলি থেমে যায়, মনে হয় কিছু একটা বলতে চায় কিন্তু পারে না, শুধু মাথা নিচু করে বসে থাকে। আঙুলে গাজরার ফুলগুলো ঘোরাতে ঘোরাতে তার চোখের নরম জলের ছায়া পড়ে। ঈশান তার দিকে তাকিয়ে থাকে, কিচ্ছুটি বলে না। তার চোখে এখনো সেই নীরব রহস্য, একই রকম ব্যথার আলো, কিন্তু সেখানে কোনো ক্ষোভ নেই, শুধু এক নরম অদ্ভুত ভালোবাসা। তুলি চুপচাপ বসে আছে, মনটা ভেতরে ভেতরে নরম হয়ে আছে। মনে হয় এই ছেলেটা হয়তো সত্যি আল্লাহর পাঠানো আশীর্বাদ, যাকে সে এখনো চিনে উঠতে পারেনি। বিকেলে সূর্যের আলোটা আজ কেমন যেন মলিন মলিন লাগছে। ঘরের কোণে বসে আছে তুলি, জানলার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে তার মুখে। চোখের ক্লান্তি, ঠোঁটের নীরবতা আর গাজরের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে টেবিলের কোণে, যেন সময়ের সাথে সাথে তার মনও শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক তখনই দরজার পাশে নরম কণ্ঠ। এইভাবে ঘরের মধ্যে বসে থাকলে আপনি নিজেকে ঠিক করতে পারবেন না তুলি। তুলি মাথা তুলে তাকায়। দরজায় দাঁড়িয়ে ঈশান, হাতে এক কাপ চা, চোখে আগের মতোই সেই শান্ত দৃষ্টি। আমি কোথায় যাব ঈশান? বাইরে যান, সবার সাথে কথা বলুন। নিচে মা আছেন, ভাবি আছে, বোন আছে, ওদের সাথে কিছু সময় কাটান। মানুষের মন একা থাকলে আরো ভারী হয়ে যায়। তুলি নিঃশব্দে চায়ের কাপ নেয়। ভাবি তো এসেছিল আজ, ওনার সাথেই কিছুক্ষণ কথা বলেছি। শুধু তারা এলে হবে না, আপনাকেও যেতে হবে। আপনি যতই এই বিয়েটা না মানন, সত্যিটা হলো আপনি এখন এই বাড়ির বউ। আর একটা বাড়ির বউয়ের কাছ থেকে সবাই কিছু না কিছু আশা করে। আমি বলছি না আপনি তাদের সব চাওয়া পূরণ করুন, কিন্তু অন্তত পাশে থাকুন, একটু সময় দিন, হয়তো নিজের মনকেও শান্তি দিতে পারবেন। তুলি থম মেরে শুয়ে থাকে। ঈশানের গলায় কোনো জোর নেই, শুধু আন্তরিকতা। যে কথা সে বলেছে তাতে তুলি কোনো বাধ্যতাকতা নয়, বরং এক নরম প্রস্তাব অনুভব করে। ঠিক আছে, আমি চেষ্টা করব। কথাটা বলে তুলি এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কিছুক্ষণ চুপচাপ, ঘরে একটানা বাতাসের শব্দ, বাইরে পাখির ডাক। ঈশান কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়। ঠিক তখনই তুলির কণ্ঠে ভেঙে আসে, ঈশান। ঈশান থেমে তাকায়। তুলির চোখে জমে থাকা জল এবার গড়িয়ে পড়ে গেল। ও আমার সাথে এমন করলো কেন? ঈশান, আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম ওর কাছে? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম, তবুও কেন ও রেখে গেল? ঈশান কাছে এসে থেমে দাঁড়ায়, চোখে গভীর সহানুভূতি, ঠোঁটে নরম নিঃশ্বাস। আল্লাহ আপনার ভাগ্যে সেই নামটা লিখে রাখেননি তুলি, তাই আজ আপনি আমার ঘরের বউ। বউ শব্দটা বাতাসে ছুঁয়ে যায় তুলির কানে। শব্দটা এত কোমল অথচ এত গভীর যে তার শরীরের ভেতরে কেমন একটা কাঁপুনি ছড়িয়ে পড়ে। চোখের পাতা কেঁপে ওঠে, বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে যায়। বউ? হ্যাঁ, আমার বউ, তবে শুধু নামেই নয়। আমি চাই আপনি সেই মর্যাদা, সেই শান্তিটা অনুভব করুন। তুলি মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকায়। তার বুকের ভেতরে কেমন যেন হালকা শিরশিরে একটা অনুভূতি, অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে কাঁপন, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলে দ্রুত। ঈশান কিছু না বলে চলে যায় দরজার দিকে। তুলি তার পেছনের দিকটা চুপচাপ দেখে। মনে হয় এই ছেলেটা সত্যিই অন্যরকম, যে কাউকে জোর করে কাছে আনে না, বরং নিজের নীরব উপস্থিতি মন গলিয়ে ফেলে। জানলার বাইরে সূর্য ঢলে পড়েছে, আকাশে হালকা গোলাপি আলো। তুলি চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে, বউ শব্দটা কেন এত অচেনা অথচ এত আপন লাগছে আজ? গলার স্বর থেমে যায়, কিন্তু তার ভেতরে একটা কোমল আলো জ্বলে ওঠে, যেটা হয়তো এখনো ভালোবাসা নয়, তবু সেটা হয়তো নতুন শুরু হবার প্রথম ইঙ্গিত। বিকেল শেষে আলোটা জানালা পেরিয়ে ঘরে ঢুকেছে। আলোটা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে, যেন দিনের ক্লান্তি নিয়ে বিশ্রামে যাচ্ছে সূর্য। তুলি জানলার পাশে বসেছিল নিঃশব্দে, চোখে ক্লান্তি, মুখে এক অজানা ভাব। সারাদিন ঘরে থাকা মানুষটার মনে যেন ভার জমেছে, হয়তো অপরাধবোধ, হয়তো অস্থিরতা। হঠাৎ নিচ থেকে ঈশার ডাক ভেসে এলো, ভাবি নিচে নামো না, সন্ধ্যা হয়ে গেল। কোনো সাড়া পেল না ও। মিনিট পাঁচেক পর আবারও ডেকে উঠল সে। এবার তুলি ধীরে ধীরে বিছানা থেকে উঠল, চুলটা আছড়ে গায়ে একটা হালকা শাল জড়িয়ে নামলো নিচে। নিচে নামতেই ঈশা মুখ উজ্জ্বল করে বলল, আরে ভাবি, তুমি তো সারাদিন নিচেই নামলে না। আমি কিন্তু 2-3 বার তোমার ঘরের সামনে গিয়েছিলাম, দরজা আটকানো দেখে আবার ফিরে এলাম। না, তেমন কিছু না, ভালো লাগছিল না তাই শুয়েছিলাম একটু। তখনই রান্নাঘর থেকে ঈশানের মা বেরিয়ে এলেন, তার চোখে এক রাশ মায়া, ঠোঁটে হালকা হাসি। সে কি তুলিমা, তোমার শরীর খারাপ নাকি? মুখটা কেমন যেন দেখাচ্ছে। না আন্টি, তেমন কিছু না, এমনিতে মনটা ভালো লাগছিল না তাই শুয়েছিলাম। আগে আন্টি বলেছো, এখন আর আন্টি বলো না মা।
এখন আমি তোমার শাশুড়ি, মা বলেই ডাকবে, বুঝলে? তুলি একটু অপ্রস্তুত হাসলো, নিচু স্বরে বলল। জি আচ্ছা মা। ঈশানের মা তুলির কাঁধে হাত রেখে বললেন। ভাগ্য নিয়ে আফসোস করো না মা তুলি। তোমার ভাগ্য যদি খারাপ হতো তাহলে আমার ছেলের মতো মানুষকে পেতে না। হয়তো কাউকে হারিয়েছো, কিন্তু তার থেকে খারাপ কিছু তো পাওনি তুমি। আল্লাহ সবসময় যা দেন তা কোনো না কোনো ভালো কিছুর জন্যই দেন, তাই ওকে আগলে রাখার চেষ্টা করো। অবহেলায় হারিয়ে যেতে দিও না প্লিজ। তুলি নীরবে শুনছিল, বুকের ভেতর যেন কারোর হাত পড়ল, নরম, আশ্বস্ত করা স্পর্শের মতো। চোখের কোণ বেয়ে একটু জল চিকচিক করে উঠল, কিন্তু হাসি দিয়ে সেটা লুকিয়ে ফেলল। জি মা, চেষ্টা করব। সন্ধ্যা নামতে নামতে ঘরটা আলোয় ভরে গেল। টেবিলে বসে সবাই একসাথে শুরু করলো টেবিলে বসে সবাই একসাথে খেতে শুরু করলো। ঈশা একের পর এক মজার গল্প বলতে লাগলো, কখনো স্কুলের ঘটনা, কখনো তার বান্ধবীর প্রেমের কাহিনী। ভাবি, জানো আমার বান্ধবী রাইয়া নাকি প্রেমিককে চিঠি লিখেছে, কিন্তু ভুলে ওর বাবার অফিসে পাঠিয়ে দিয়েছে। সবাই হেসে কুটি কুটি। তুলি মুখের খাবার নিয়ে হেসে ফেলছে অবচেতন মনে। আরে এই প্রজন্মের মেয়েগুলোও না প্রেম করলেও মাথা ঠিক থাকে না। মা, তুমি কিন্তু আমাদের সময়ের চেয়ে বেশি রোমান্টিক ছিলে মনে হয়। বাবা তো এখনো তোমার সামনে এলেই সিরিয়াস হয়ে যায়। সবাই হো হো করে হাসলো। ঈশানের মা মুচকি হেসে বললেন। ওসব পুরনো কথা মনে করিস না রে, এখন আমি শুধু তোমাদেরই মা। তুলি সেই হাসির মধ্যে ধীরে ধীরে গলে যাচ্ছিল। দিনের ভার, বুকের কষ্ট, অপরাধবোধ সব যেন একটু একটু করে হালকা হয়ে আসছিল। ঈশানের মা দূর থেকে তাকিয়ে হাসছিলেন, মনে মনে ভাবলেন, এই মেয়েটা একদিন আমার ছেলেকে অনেক সুখ দেবে, আমি জানি। রাতের খাবার শেষে সবাই বসে টুকটাক আড্ডা দিল। কখনো পুরনো স্মৃতি, কখনো ভবিষ্যতের পরিকল্পনা। একটা ছোট্ট সংসার যেন ধীরে ধীরে প্রাণ ফিরে পেল। তুলি নিঃশব্দে তাকালো ঈশানের দিকে, তার চোখে এক রাশ শান্তি। হয়তো সত্যি ভাগ্য খারাপ নয় তার, কেবল সময় একটু দেরি করে দিয়েছে সুখের ঠিকানা চিনিয়ে দিতে। রাতটা ছিল অদ্ভুতভাবে শান্ত। জানলা দিয়ে হালকা বাতাস ঢুকছে, পর্দাটা আস্তে আস্তে দুলছে। বাইরে একটা নীরব চাঁদ উঠেছে, রূপালি আলোয় ভরে আছে পুরো আঙিনা। ঘড়ির কাঁটায় তখন প্রায় 10:30 ছুঁই ছুঁই। তুলি বারান্দার পায়ে চেয়ার টেনে বসেছিল, হাতে এক কাপ কফি, চোখে কোথাও দূরে তাকানো দৃষ্টি, যেন অতীতের কোনো দৃশ্যের দিকে তাকিয়ে আছে ও। ঠিক তখনই ঈশান চুপচাপ ঘরে ঢুকলো, তার হাতে একটা গরম দুধের কাপ। ধীরে ধীরে কাছে এসে বলল, এত রাতে একা বসে আছেন কেন? ঘুম আসছে না? তুলি একটু চমকে তাকালো, তারপর মৃদু হাসলো। না, ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আজ মনটা একটু ভারী লাগছে, তাই একটু বাতাস নিচ্ছি। ঈশান চেয়ার টেনে পাশে বসলো। দুজনের মাঝে একটা নীরবতা তৈরি হলো। চাঁদের আলো তাদের মুখে পড়ছে, যেন সাদা নরম পর্দার ভিতরে দুজন মানুষ আটকে গেছে। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনি পড়াশোনা কন্টিনিউ করবেন না? তুলি চোখের পাতা হালকা কাঁপলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, এই ভার্সিটির সাথে আমার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। প্রতিটা করিডোর, প্রতিটা বেঞ্চ, লাইব্রেরির প্রতিটা কোণ, সব জায়গায় তার উপস্থিতি। আমি আর ওখানে যেতে পারবো না ঈশান। ও জায়গাটা আমার জন্য এখন শুধু ব্যথা। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নরম গলায় বলল, আমি বুঝতে পারি, কিন্তু তাও আপনি যদি চান আমি আপনার জন্য নতুন একটা ভার্সিটির ব্যবস্থা করে দিতে পারি। অন্য জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ, হয়তো সেখানে মনটা একটু বদলাবে। তুলি কফির কাপে তাকিয়ে মৃদু মাথা নেড়ে বলল, না, দরকার নেই। পড়াশোনায় মন বসবে না এখন। আমি বরং বাসাতেই থাকি, কিছু সময় নিতে চাই। হয়তো সময়ই একদিন সব ঠিক করে দেবে। সময় সব ঠিক করে দেয়, কিন্তু আমরা যদি চেষ্টাই না করি সময়ও হার মানে। আপনি চেষ্টা করলে পারবেন তুলি। আপনি এত শক্ত মেয়ে, আমি জানি। তুলি একটুখানি হাসলো, চোখে হালকা জল চিকচিক করলো ওর। শক্ত? আমি আমি তো মাঝে মাঝে নিজের কাছে হেরে যাই। সেটাই মানুষ হওয়া। আমি কিন্তু আপনাকে দেখে সবসময় মনে করি আপনি নিজের ভেতরে কত কিছু লুকিয়ে রাখেন। হাসেন, চুপ থাকেন, কিন্তু ভিতরে আগুন জ্বলতে থাকে। তুলি চুপচাপ তাকিয়ে রইল ঈশানের দিকে। এত সরল ভাবে কেউ তাকে অনুভূতিকে বুঝেছে বোধহয় অনেকদিন পর। তুমি অনেক বুঝদার হয়ে গেছো মনে হয়। না, বুঝদার না, আমি শুধু আপনাকে বোঝার চেষ্টা করছি। আপনি তো আমার স্ত্রী, চেষ্টা করা আমার দায়িত্ব। তুলি মৃদু হাসলো, কিন্তু চোখের লুকানো এক অজানা মায়া। দায়িত্ব, এই শব্দটা মাঝে মাঝে বড় ভারী লাগে জানো। তাহলে দায়িত্ব না বলে অভ্যাস বলি।
আপনাকে বোঝার অভ্যাস হয়ে গেছে আমার। দুজনেই হেসে উঠল। হাসিটা ছিল নরম নিঃশব্দ চাঁদের আলোয় মিশে যাওয়া এক শান্ত অনুভবের মতো। কিছুক্ষণ পর ঈশান উঠে দাঁড়ালো, জানলাটা বন্ধ করে দিয়ে বলল। তারপর তুলির পাশে এসে কপাট হাতে নিয়ে বলল, ঠান্ডা কফি খেলে ঘুম আরো পালাবে, এখন ঘুমান। তুমি তো ডাক্তার নয়, এত উপদেশ দাও কেন? কারণ আমি এখন আপনার পার্মানেন্ট কেয়ারটেকার। তুলি মুখ ফিরিয়ে হাসলো। তারপর ধীরে ধীরে উঠে বিছানার দিকে গেল। ঈশানও পাশে গিয়ে বসে পড়ল। ঘরটা নিঃশব্দ, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। তুলি আস্তে আস্তে বলল, ঈশান, যদি কখনো আমি রুড়ো হয়ে যাই, যদি দূরে ঠেলে দেই, রাগ করো না। কখনো কখনো মন চায় পালাতে, কিন্তু তার মানে এই না যে আমার অনুভূতি নাই। আমি জানি তুলি, আপনার নীরবতাও অনেক কথা বলে। আমি শুনি, শুধু বলি না। তুলির চোখ তখন এক অদ্ভুত আলো, হয়তো আশ্বাসের, হয়তো অপরাধ বোধের, কিন্তু একটা কথা যেন ভিতরে লিখে গেল। এই মানুষটা ভিন্ন, সে শুধু বোঝে, দাবি করে না। রাতটা তখন অনেক গভীর। বাইরে ঝিঝি পোকার ডাক, জানলার পাশে চাঁদের আলো, আর ভেতরে নিঃশব্দে বেড়ে উঠতে থাকা একটা নতুন বোঝাপড়া, যেটা হয়তো একদিন ভালোবাসার রূপ নেবে। সকালের আলো তখন জানলা বেয়ে ভেতরে ঢুকছে, পাখিরা ডাকছে, আর ঘরের ভেতরে নরম এক নিস্তব্ধতা। ঈশান ধীরে ধীরে চোখ খুলল। প্রথমেই টের পেল তার বাহু যেন কারোর গলার চারপাশে জড়িয়ে আছে। চমকে উঠে তাকাতেই দেখলো তুলি। তুলির মুখ একদমই কাছে, শান্ত এবং ঘুমন্ত। তার চুলগুলো গাল ছুঁয়ে পড়েছে ঈশানের হাতে। ঈশান মুহূর্তেই থমকে গেল, নিঃশব্দে আটকে গেল বুকের ভেতর। মনে মনে ভাবল, আল্লাহ, এখন যদি ও জেগে যায়। সে আস্তে আস্তে হাত সরাতে গেলে ঠিক তখনই কাঁধার এক কোণ টেনে নিতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলল। হঠাৎই ঢপ, সে একেবারে তুলির গায়ের উপরে এসে পড়ল। ঈশানের ঠোঁট লাগলো তুলির ঠোঁটের সাথে। দুজনেই নিস্তব্ধ। মুহূর্তটা এত হঠাৎ যে কেউ কিছু বুঝে উঠতে পারল না। তুলির চোখে হালকা কাঁপলো, তারপর ধীরে ধীরে খুলেও গেল। সামনে ঈশানের মুখ, এত কাছে যে দুজন নিঃশ্বাস যেন একে অপরের গালে ছুঁয়ে যাচ্ছে। 1 সেকেন্ডে 2 সেকেন্ড সময় থমকে গেল। তুলির চোখ ভয়ে নয়, বরং এক অজানা ধকধক করা অনুভূতি। বুকের ভেতরে কেমন জানি এক অপরিচিত কম্পন ছড়িয়ে গেল। ঈশান হকচকিয়ে উঠল, দ্রুত উঠে বসলো। আমি দুঃখিত। আমি আসলে ঘুমের মধ্যে বুঝতে পারিনি, হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়িয়েছিলাম। তুলি কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। মুখটা একটু লাল হয়ে গেছে ওর, কিন্তু গলার স্বর নরম। ইটস ওকে, কোনো সমস্যা নেই। আপনি রাগ করেননি তো? না, রাগ করার কিছুই নেই। কিন্তু সে মুখে যতই নির্লিপ্ত থাকার ভান করুক না কেন, তার বুকের ভেতরটা এখনো এক অজানা আলোড়ন কাজ করছে। হৃদস্পন্দন যেন নিজের ইচ্ছেতেই বেড়ে গেছে। ঈশানও চুপচাপ বসে আছে, মাঝে মাঝে চোরাভাবে তাকাচ্ছে তুলির মুখের দিকে। সূর্যের আলোয় তার মুখটা একদম শিশির ভেজা গোলাপের মতো লাগছে। কিছুক্ষণ নীরবতা, তারপর তুলি আস্তে করে বলল, তোমার এই ঘুমের অভ্যাসটা একটু বিপজ্জনক মনে হয়। আমি আসলেও দুঃখিত, আমি বুঝতে পারিনি এমনটা হবে। তুলি তাকিয়ে রইল তার দিকে। মৃদু একটা হাসি ফুটে উঠল মুখে, নিজেও জানে না কেন। সকালের বাতাস জানলা দিয়ে ঢুকছে, পর্দাও দুলছে। ঘরের ভেতরে সেই নরম আলোয় দুজন মানুষ নিঃশব্দে বসে আছে। কেউ কিচ্ছু বলছে না, কিন্তু অনেক কিছুই বলছে তাদের চোখ। সকালের সেই অপ্রত্যাশিত ঘটনার পর তুলি অচেতনভাবে ঈশানের থেকে একটু দূরে থাকার চেষ্টা করছিল। সারাদিন ব্যস্ত থাকলো, কিন্তু ঈশার সঙ্গে গল্প করেছে, রান্নাঘরের কাজে সাহায্য করেছে, ঈশানের মাকে পাশে বসে খোঁজ নিচ্ছিল। তবুও মাঝে মাঝে চোখ ঈশানের দিকেই ঘুরে তাকায়। ঈশান সবই দেখছিল। তুলি যে কিছু একটা দূরে সরে গেছে সেটাই বুঝতে পারছিল ও। মনে মনে ভাবলো, ও কি রাগ করেছে? না, রাগই বা করলে এত নিষ্কলুষভাবে অন্যদের সঙ্গে সময় কাটাবে না। সকালে হাসি খুশির ফাঁকগুলোর কাজে লাগিয়ে ঈশান কিছু ফানি কথা বলল, তুলিকে হাসানোর চেষ্টাও করলো। আপনি কি জানেন, আজ সকালে ঘুম থেকে ওঠার পর আপনার চোখগুলো যেন সোনার মতো ঝলমল করছে। তুলি শুধু মাথা নেড়ে চুপ থাকলো। ঈশান আরো এগিয়ে বলল, আপনি যদি ওই বিষয়ের জন্য রাগ করে থাকেন, তাহলে আমি আবারও সরি বলছি। মাফ করে দিন প্লিজ। আমি কি কান ধরে উঠবস করব? বিকেলে নাগাদ ঈশান বাজারে গিয়ে তুলির জন্য একটি সুন্দর ছোট্ট উপহার নিয়ে এলো। এটি ছিল ডেলিকেটেড জুয়েলারির প্যাকেট, তুলির জন্য তার পছন্দের ধরনের। তুলি হাসতে করে বসে গল্পের বই খুলল, চোখও পড়ল, মন কিছুটা অন্যদিকে। ঠিক তখনই ঈশান ধীরে ধীরে এসে পড়ল। তুলি, একটু বসুন, আপনার জন্য কিছু এনেছি।
তুলি চোখ নামিয়ে বসলো, হাতে বই ধরে রাখলো। ঈশান হাতে ছোট্ট বক্স ধরে দিয়ে হাসি দিয়ে বলল। খোলার সাহস আছে তো? তুলি ধীরে ধীরে বক্সটা খুললো। ছোট্ট সুন্দর পায়েল জোড়া চোখে পড়লো ওর। এটা কেন? শুধু আপনার জন্য, আপনার থেকে সরি পাওয়ার জন্য। তুলি চুপচাপ বসে রইল, চোখে লুকানো খুশি, মুখে লাজুক হাসি। বুকের ভেতরটা যেন অচানা এক উষ্ণতা ছড়িয়ে গেল। এখন আর বইয়ের গল্পে ডুবে থাকবেন না, একটু বসুন, চুপচাপ উপহারটা উপভোগ করুন। তুলির চোখে চুপচাপ আনন্দ, মৃদু লাজ আর নরম এক আবেগ। এই ঈশানের দিকে শুধু তাকালো। ধন্যবাদ ঈশান, সত্যি খুব সুন্দর। আপনার হাসি তো আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। রাত প্রায় 10:30। চারপাশ নিস্তব্ধ, কেবল হালকা বাতাসে দুলছে বারান্দার ফুলগুলো। আকাশে পূর্ণিমার চাঁদ, আলোর রূপালী আভা ছড়িয়ে আছে পুরো বাগান জুড়ে। তুলি চুপচাপ বারান্দার চেয়ারে বসেছিল, দু হাত গুটিয়ে, চোখে সোজা আকাশের দিকে। তার মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। অতীতের সব শব্দ, হাসি, প্রতিশ্রুতি, মিথ্যে ভালোবাসা একসাথে ভেসে উঠেছে চোখের সামনে। হঠাৎই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে নিজেও বুঝলো না কবে চোখ ভিজে গেছে, কবে চোখ ভিজে গেল। মনে বলে বলল, কেন গেলে তুমি? আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম? আমার ভালোবাসা কি এতই তুচ্ছ? তুলির গলা কেঁপে উঠল, বুকের ভেতরটা হাহাকার করে উঠল ওর। ঠিক তখনই দরজাটা হালকা শব্দ করে খুলে গেল। ঈশান ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে, তার হাতে একটা কাপ, মুখে নরম হাসি। এত রাতে বারান্দায় বসে আছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। তুলি একটু চমকে তাকালো, চোখ মুখ ছেয়ে নিয়ে তাড়াতাড়ি যেন কিছুই হয়নি। তেমন কিছু না, ভালো লাগছিল না, তাই একটু বাতাস নিচ্ছিলাম। ঈশান কিছু না বলে পাশের চেয়ারে বসলো। বাতাসে তুলির চুলগুলো উড়ে এসে তার মুখে লাগছে। ঈশান নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নরম গলায় বলল, জানেন, অতীত যত তাড়াতাড়ি ভুলে যাবেন, বর্তমান ততই সুন্দর হবে। আমি চাইলেও পারছি না ঈশান। আমি এখনো ওর কথাগুলো শুনি, ওর উপস্থিতি টের পাই, যেন আমার মনের প্রতিটা কোণে ও ছড়িয়ে আছে। কেমন করে মুছে ফেলবো বলো? ঈশান কিছুক্ষণ চুপ রইল। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির আড়ালে লুকানো ছিল অনেক কথা। মুছে ফেলার দরকারই বা কি? মনে রাখুন, কিছু মানুষ আমাদের জীবনে থেকে যায় শিক্ষা হয়ে, আর কিছু মানুষ থেকে যায় আশীর্বাদ হয়ে। আপনি শুধু পার্থক্যটা বুঝুন। তুমি বললে মুছে ফেলতে হবে না, তাহলে কিভাবে এগিয়ে যাব আমি? কাউকে না মুছে কাউকে নতুনভাবে জায়গা দেওয়া যায়। আপনি যদি নতুন করে কাউকে সুযোগ দেন, জীবনও কিন্তু আবার নতুন রঙে ভরে উঠতে পারে। তুলি কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে রইল ঈশানের দিকে। চাঁদের আলোয় ঈশানের চোখ দুটো অদ্ভুত ভাবে ঝলমল করছে। সেই দৃষ্টিতে তুলি কিছু একটা টান অনুভব করলো, একটা নরম, শান্ত অথচ গভীর টান। তার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠলো বারংবার। মনে হলো সেই দৃষ্টি যেন নিঃশব্দে বলছে, তুমি একা নও, আমি আছি পাশে। তুলির নিঃশ্বাস ভারী হয়ে এলো। মুখে কিছু বলল না, শুধু চোখ নামিয়ে ফেললো। কিন্তু মনে হলো সেই চোখের নিচে এক ফোঁটা আলো ফুটে উঠেছে। আলোর নাম হয়তো বিশ্বাস। ঈশান তখন নিঃশব্দে কাপটা তার হাতে দিল। গরম দুধ খান, তারপর একটু ঘুমিয়ে পড়ুন। আজ অনেক রাত হয়েছে। ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আমি নিজের কথাটাও শুনতে পেতাম না। আমি থাকবো সব সময়। তুলি একটু খানি চমকালো, তার মাথা নিচু করলো। বাতাসে চুল উঠছে তার। আকাশে চাঁদের আলো আর দুজনের মধ্যে এই নিঃশব্দে তৈরি হচ্ছে এক অদ্ভুত সেতু বন্ধন, যার নাম হয়তো এখনো ভালোবাসা নয়, কিন্তু তার দিকেই ধীরে ধীরে হাঁটছে তাদের দুজনের জীবন। সকালের রোদটা জানলা পেরিয়ে নরম আলোর ঘরটাকে ভরে দিয়েছে। পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়া হালকা বাতাস তুলির মুখে এসে খেলেছে। চোখ ধীরে ধীরে খুলতেই সে হঠাৎই থমকে গেল। নিজের শরীরের অবস্থাটা বুঝতে না পেরে মুহূর্তেই নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। সে নিজেই ঈশানকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর ঈশান ওর বুকের কাছে গলা ডুবিয়ে ঘুমাচ্ছে নিঃশব্দে। তুলির বুকের ভিতরটা হঠাৎই কেন এক অজানা কাঁপুনি উঠল, শরীরটা থর থর করে উঠল যেন। সে আস্তে করে ঈশানের কাঁধে হাত রাখলো, কাপা কণ্ঠে বলল, ঈশান ছাড়ো প্লিজ। ঈশানের চোখ তখন আধো ঘুমে ঘুমন্ত কণ্ঠে হালকা ভাঙা স্বরে বলল, আজ অফিস বন্ধ, আরাম করে ঘুমাই একটু, এভাবেই থাকুন না। তুলির বুকে ধুকপুক শব্দটা যেন গোটা ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। সে গলার কাঁপুনি নিয়ে বলল, ছাড়ো ঈশান, অস্বস্তি হচ্ছে। ঈশান চোখ না খুলেই একটু হাসলো, আরো কাছে টেনে নিল তুলিকে, আর বলল, এভাবে থাকতে ভালো লাগছে, কথা বলবেন না? এই কথার সঙ্গে সঙ্গেই সে তুলির গলায় মুখ ডুবিয়ে দিল। গরম নিঃশ্বাসে তুলির শরীরটা যেন আরো কেঁপে উঠছে। গলার কাছে হালকা একটা চুমু, তারপর নরম গলায় ফিস ফিস করে বলল,
তুলির চোখ বন্ধ হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল এক মুহূর্তে। তার মন বলল দূরে সরে যেতে, কিন্তু শরীরের ভিতরে অন্য এক অনুভূতি খেলা করছে। এমন উষ্ণতা, এমন নিরাপত্তা সে আগে কখনো পায়নি। সে কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে চোখ মেলে তাকিয়ে রইল পাশের মানুষটার মুখে। ঘুমন্ত ঈশানের ঠোঁটে এখনো একটুখানি হাসি লেগে আছে। তুলির বুকের ভেতরটা হালকা হয়ে এলো। বুকের ভেতরে জমে থাকা সব ভয়, সব অপরাধবোধ ভেতর দিয়ে একটা প্রশ্ন নিঃশব্দে মাথা তুলল। এই মানুষটা কি সত্যিই আমার অতীত মুছে দিতে পারবে? বাইরে পাখিরা চিচি করছে। সকালটা ধীরে ধীরে পুরোপুরি জেগে উঠেছে, আর ঘরের ভেতরে তাদের নিঃশব্দ মিশ্রণে এক নতুন সকাল তৈরি হচ্ছে, যেখানে অজানা এক ভালোবাসার শুরুটা যেন ঠিক এই মুহূর্তেই জন্ম নিয়েছে। সূর্যের আলো তখন ঘরের ভেতরে একদম মোলায়েম হয়ে পড়েছে। ঘড়ির কাঁটা অনেকটা বেলা পেরিয়ে গেছে, কিন্তু ঈশানের চোখ এখনো ঘুমের ছাপ স্পষ্ট। তরি চুপচাপ কিছুক্ষণ তাকিয়েছিল ওর দিকে, তারপর আস্তে করে ডাকলো, ঈশান শুনছো? ঈশান গুমড়ে উঠল, কাঁধে মুখ লুকিয়ে গম্ভীর আর ঘুম ঘুম গলায় বলল, এত বিরক্ত করছেন কেন? একটু ঘুমাতে দিন না প্লিজ। তুলি মুখটা ফুলিয়ে বলল, এবার আমি উঠবো, উঠতে দাও আমাকে। ঈশান চোখ আধা খোলা করে একটু হেসে বলল, উঠতে হবে না, শুয়ে থাকুন। সকালটা তো এমনিতেই সুন্দর, এখন যদি আপনি উঠে যান সকালটা খারাপ হয়ে যাবে। অনেক বেলা হয়ে গেছে, ছাড়ো তো। ঈশান চোখ বুজে নরম গলায় বলল, আপনাকে কেউ কিছু বলবে না, আপনি তো আপনার বরের সাথেই আছেন। তুলির মুখ লাল হয়ে গেছে, হৃৎপিণ্ডটা যেন হঠাৎ করেই দ্রুত বাজতে শুরু করলো। সে আস্তে করে বলল, ছাড়ো ঈশান, আমার ওয়াশরুমে যেতে হবে। ঈশান এবার চোখ তুলে তাকালো, চুলগুলো এলোমেলো, চোখে ঘুমের নেশা, ঠোঁটগুলো হালকা হাসি। তারপর হঠাৎই ঠাস, তুলির ঠোঁটে একটুখানি চুমু খেয়ে আবারও দাঁড়াম করে শুয়ে পড়ল, যেন কিচ্ছুই হয়নি। তুলির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এক মুহূর্তে, শরীর কেঁপে উঠলো ভিতর থেকে, চোখে জল এসে গেল কি না বুঝতেই পারলো না সে, যেন সারা শরীরে আগুনে পুড়ছে, অথচ সেই আগুনে এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে। সে বোকার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঈশান ইতিমধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে, ঠোঁটে শান্ত হাসি লেগে আছে। তুলির বুকের ভেতরটা ধুকধুক করতে লাগলো, মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, সে ঘুমের ঘোরে করেছে, কিন্তু আমার এই কাঁপুনি, এই অনুভূতি, এটা ঘুম না জাগরণ? বাইরে তখন রোদটা আরো তীব্র হয়ে উঠেছে, জানলার পাশে হালকা পর্দাও দুলছে। তুলি ধীরে ধীরে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, কিন্তু পায়ের ধাপে ধাপে একটা অদ্ভুত কাঁপুনি, বুকের ভেতরে এক অস্পষ্ট অস্থিরতা, যেন একটা নতুন গল্পের শুরু হয়ে গেছে, যেটা শেষ সে নিজেও জানে না। বেলা তখন 12টার ঘরে টুক করেই আঘাত করেছে। ঘরের জানালা দিয়ে হালকা রোদ এসে পড়েছে ঈশানের মুখে। ঘুম ছড়ানো চোখ মেলে হাই তুলে উঠে বসলো সে, চুলগুলো এলোমেলো, মুখে ঘুমের ছাপ স্পষ্ট। ঘড়ির দিকে তাকিয়ে একটু হেসে বলল, উফ, আজ তো একদম দুপুর গড়িয়ে গেল। মা আমাকে মেরে ফেলবে এবার। ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই রান্নাঘরের দিক থেকে ঈশানের মায়ের গলা ভেসে এলো, কিরে বাবা, এত দেরি করে উঠলি? শরীর খারাপ নাকি? ঈশান চেয়ার টেনে বসে হেসে বলল, না, আমার শরীর খারাপ না, কাজের অনেক প্রেশার যাচ্ছিল কয়েকদিন ধরে, আজ ছুটি পেয়েছি, ভাবলাম একটু ঘুমিয়ে নেই। হ্যাঁ, পড়াশোনার মাঝে চাকরি, প্রেশার তো যাবেই। আচ্ছা বাবা, কিন্তু একটু খেয়াল রেখো শরীরের দিকেও। তুলিমা, এই যে ঈশান এসেছে, ওর জন্য খাবার দাও। তুলি তখন ডাইনিং টেবিলের পাশের কোণে বসেছিল, মাথা নিচু করে নিজের হাতের আঙুলগুলো ঘোরাচ্ছিল। নীরবে সকালের ঘটনাটা মাথা থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছিল না। ঈশানের মুখ দেখলেই যেন বুকের ভেতরটা কিছু একটা ঝড় শুরু হয়ে যায়। সে আস্তে বলল, না মা, আপনি দেন না, আমি পড়ে দেব। একটু সহজ হতে শিখো মা, দূরে দূরে থাকলে কখনোই সহজ হতে পারবে না। এক ঘরে থেকেও যদি এমন দূরত্ব রাখো, সংসার জমবে কেমন করে। তুলির একবার মুখ তুলে তাকালো, তারপর বাধ্য মেয়ের মতো ধীরে ধীরে উঠে দাঁড়ালো। খাবারের প্লেট তুলে ঈশানের সামনে রেখে দিদি হাতটা কেঁপে উঠলো তার। ঈশান চুপ করে তাকিয়ে আছে তুলির দিকে, কিন্তু তুলি একবারও চোখ তুলল না। তার গালগুলো লাল হয়ে উঠেছে, বুকের ভেতরটা কেমন জানি ধুকপুক করছে। ঈশান ভেতরে ভেতরে ভাবলো, আজ কেন সে আমার দিকে তাকাচ্ছে না? আমি কি এমন কিছু করে ফেলেছি নাকি ও লজ্জা পাচ্ছে? খেয়ে নাও। তারপর তাড়াতাড়ি ঘুরে চলে যেতে গেলেই ঈশানের মা বলল, আরে বসো না, তোমরা একসাথেই খাও। তুলি একটু থমকে দাঁড়ালো, কিন্তু কিছু না বলে ধীরে ধীরে চেয়ার টেনে বসলো ঈশানের বিপরীতে। দুজনেই চুপচাপ খেতে লাগলো, শুধু চামচের টুংটাং শব্দ ঘর ভরিয়ে তুলেছে। ঈশান হালকা হেসে বলল, আপনি
এমন চুপচাপ থাকলে খাবারের স্বাদটাই চলে যায়। কিছু বলেন না? বলার কিছু নেই। ঈশানের ঠোঁটের কোনো মুচকি হাসি টেনে ভাবলো। ঠিক আছে, আজ না হয় কিছু না বলুক, কিন্তু একদিন এই নীরব মুখেই হাসি ফোটাবো। ওর লজ্জা, ওর দূরত্ব সব মুছে যাবে আমার ছোঁয়ায়। তুলি তার চোখে না তাকিয়ে খাবার শেষ করলো, কিন্তু ভিতরে ভিতরে একটা অদ্ভুত টান অনুভব করছিল, যেন প্রতিটা মুহূর্তেই কেউ নরম ভাবে ওর হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে, অথচ সে মুখ ফুটে কিছুই বলতে পারছে না। খাওয়া দাওয়া শেষ করে ঈশান ধীরে ধীরে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকে চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ। মনটা ভারী হয়ে আছে। সকালের ঘটনার পর থেকে তুলি যেন একেবারেই বদলে গেছে। ওর মুখে আগের মতো হাসি নেই, চোখে নেই এক টুকরো মায়াও। ঘড়ির কাঁটা একবার ঘুরে আবারও থামলো বিকেলের আলোয়। তুলি ধীরে ধীরে দরজার ফাঁক খুলে ঘরে ঢুকলো। ঈশান তখন জানালার পাশেই বসে বাইরের দিকে তাকিয়েছিল। তুলির পায়ের শব্দ শুনে পিছনে ফিরে তাকালো সে, মুখে হালকা হাসি, চোখে প্রশ্ন। কি ব্যাপার, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমার দিকে তাকাচ্ছেন না দেখছি। কিছু হয়েছে? আমি কি কিছু ভুল করেছি? না, তেমন কিছু না। ঈশান ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো, নরম গলায় বলল। যদি কিছু না হয়ে থাকে তাহলে কথা কেন বলছেন না? তুলি কিছু না বলে পাশ কাটিয়ে যেতে চাইলো, তখন ঈশান তার হাতটা আলতো করে ধরে ফেললো। তুলি থেমে গেল, চমকে তাকালো ওর দিকে। ঈশান টান দিয়ে কাছে আনলো। তুলির চোখে একেবারের জন্য ঈশানের বুকে আটকে গেল। হঠাৎই সামান্য ভারসাম্য হারিয়ে একদম ওর বুকের উপরে এসে পড়ল ও। দুজনেই থেমে গেল কিছুক্ষণ। সময়ের মতোই বাতাসও যেন থেমে গেল তাদের চারপাশে। তুলি তাড়াতাড়ি সরে যেতে চাইলে ঈশান আস্তে করে বলল। আগে বলুন, আমার সাথে এমন দূরত্ব কেন রাখছেন? না বললে যেতে দেব না। তেমন কিছু না, ছেড়ে দাও। ঈশান তার চোখের দিকে তাকিয়ে রইল। ওই চোখে এক অদ্ভুত ব্যথা, এক গোপন প্রশ্ন। তুলির নিঃশব্দে যেন ভারী হয়ে উঠল। মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিল সে। তার মাঝখানে শুধুই নীরবতা, অথচ সেই নীরবতার শব্দই যেন পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। ঈশান কন্ট্রোল হারিয়ে তুলির ঠোঁটে কিস করে বসলো। ঠিক তখনই তুলি হঠাৎই রেগে গেল, সরে গিয়ে একটু দূরে দাঁড়ালো। তার কণ্ঠ কেঁপে উঠল। তোমাকে বলেছি না আমি তোমাকে মানি নাই, তাহলে কেন বারবার কাছে আসছো? ঈশানের চোখে লজ্জা আর অপমানের ছায়া ফুটে উঠল। এক মুহূর্ত চুপ করে থাকলো সে, তারপর নিচু গলায় বলল। সরি, আমি ভাবিনি আপনি কষ্ট পাবেন। এই বলে ধীরে ধীরে দরজা খুলে বাইরে চলে গেল ও। তুলি থেমে রইল দরজার সামনে, চোখে অজানা এক জল এসে ভাসলো। নিজেকেই প্রশ্ন করলো নরম স্বরে, আমি কি ঠিক করলাম? জানলার বাইরে তখন সন্ধ্যার আলো মিলিয়ে যাচ্ছে, কিন্তু ঘরের ভেতরে তাদের দুজনের মাঝখানে একটা অসমাপ্ত অনুভূতির অন্ধকার লুকিয়ে রইল। তুলির বুকের ভেতরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগলো। ঘরের বাতাসটাও যেন ভারী হয়ে উঠেছে। দরজাটা বন্ধ হওয়ার সেই হালকা শব্দ এখনো যেন তার কানে গর্জে বাজছে। সে ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তবু সে চোখে জল আসতে দিচ্ছে না। নিজের মনে মনে বলল, আমি এটা কি করলাম? দরজার দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল সে। ও তো কোনো খারাপ কিছু বলেনি, কোনো জোরও করেনি। ও শুধু জানতে চেয়েছিল আমি কেন কথা বলছি না, তাও আমি এমন রাগ করলাম। তুলির কণ্ঠটা নিজেকেই অভিযুক্ত করছে যেন। ধীরে ধীরে মাথা নিচু করে নিজের হাতের আঙুলগুলো জোড়া লাগালো। আলতো কাপা কণ্ঠে বলল, ও তো আমার স্বামী। আমি যতই না বলি, যতই দূরত্ব রাখি, বাস্তব তো পাল্টানো যায় না। বিয়ে তো হয়েই গেছে। একটু থেমে নিজের কথার মানে ভাবলো তুলি। তার চোখে এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। হাজার হোক, ও তো ছেলে মানুষ, ওরও তো কিছু চাওয়া পাওয়া আছে, কিছু অনুভূতি আছে। আমি কেবল নিজের কষ্টে এতটাই ডুবে আছি যে ওর ব্যথাটা দেখতে পাচ্ছি না। তুলির চোখ ভিজে উঠল এবার। ওর মনে পড়ল ঈশানের সেই চোখ, যেখানে ছিল না কোনো রাগ, না কোনো দাবি, ছিল শুধু এক নিঃশব্দ ব্যথা। সে ধীরে ধীরে জানলার কাছে গেল, পর্দা সরিয়ে বাইরে তাকালো। সন্ধ্যার আলো তখন পুরোপুরি স্নান হয়ে এসেছে। আকাশের কোণে একটা ম্লান তারা দেখা যাচ্ছে। তুলি ফিস ফিস করে বলল, ঈশান, তুমি খুব ভালো ছেলে। তোমার উপর এমন আচরণ প্রাপ্য ছিল না। আমি জানি না কেন নিজেকে এমন শক্ত বানিয়ে ফেলেছি। হয়তো ভয় পাই, হয়তো নিজেকে হারিয়ে ফেলার ভয়। ওর গাল বেয়ে একটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। হাতের তালুতে পড়তে মিলিয়ে গেল যেন নিজের অপরাধ বোধে। চোখ বন্ধ করে সে ভাবল, আমি যদি একটু ভেবে দেখতাম, একটু নরম হতে পারতাম, হয়তো আজ ওর মুখটা এমন কষ্টে দেখতে হতো না। তুলির বুকের ভেতরটা হালকা কাঁপুনি শুরু হলো। সে বুঝতে পারলো নিজের ভিতরে যে বরফ জমেছিল তা একটু একটু করে গলতে শুরু করেছে। ঘরের নরম আলোর তার মুখটা যেন আরো মায়াবী হয়ে উঠল।
চোখে ভাসছে ঈশানের সেই চুপচাপ মুখ, আর মনে হচ্ছে হয়তো এবার সময় এসেছে, কিছুটা হয়তো এবার সময় এসেছে একটু নিজের দরজাটাও খুলে দেওয়ার। রাতটা ছিল নিস্তব্ধ, ঘড়ির কাঁটা তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। ঘরের বাতাসটাও কেমন যেন ভারী হয়ে আছে, যেন কেউ কষ্ট চেপে বসে আছে অন্ধকারের ভেতরে। তুলি দরজার পাশে দাঁড়িয়েছিল, প্রতিটা মিনিট যেন এক একটি ঘন্টার সমান লাগছিল। শেষ পর্যন্ত দরজা খুলে ঈশান ঢুকলো, মুখটা ক্লান্ত, চোখে হালকা বিরক্তির ছাপ। তুলি ধীর গলায় বলল, এত রাত বাইরে কি করছিলে? ঈশান জুতো খুলে শান্ত স্বরে উত্তর দিল, তেমন কিছু না, বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। ঈশান তখন তাকালো না তার দিকে, শুধু বলল, দরকার নেই, আমার জন্য আপনার কষ্ট করতে হবে না, আমি নিজেই পারবো। তুলির বুকের ভেতরটা হঠাৎই কেমন চেপে গেল। ঈশানের এই ঠান্ডা স্বরটা সে ঠিক চিনতে পারছে। এই স্বর অভিমানী, কষ্টে পোড়া এক মানুষের। সে বুঝে গেল এখন ঈশান ওকে এড়িয়ে চলেছে। তুলি ধীরে ধীরে সামনে গিয়ে বলল, ঈশান সরি। আপনি সরি বলবেন কেন? সরি তো আমার বলার কথা। আমি আসলে তখন বুঝতে পারিনি তুমি খুব কাছে চলে এসেছিলে। আমি আমি ভয় পেয়ে গেছিলাম, পরে বুঝলাম সেটা তোমার প্রাপ্য ছিল। ঈশান কিছু না বলে ঠান্ডা দৃষ্টিতে তাকালো তুলির দিকে। তুলি, আমি তখনও কিছুই বলিনি, আমি জোর করিনি, আমি শুধু আমার স্ত্রীকে একটু আপন করতে চেয়েছিলাম। এইটুকু কি অন্যায়? তুলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশানের কথাগুলো এক এক করে ওর বুকের ভেতরে কাঁটার মতো বিঁধছে। ঈশান আবারও বলল, কণ্ঠ এবার ভারী, তাতে অভিমান মেশানো রাগ। আমাদের বিয়ের এতদিন হয়ে গেছে তুলি, আমি কি কখনো আপনাকে কষ্ট দিয়েছি? জোর করেছি তোমার উপর? সামান্য কাছে এসে আপনাকে জড়িয়ে ধরা, আপনার চোখের দিকে তাকিয়ে কিছু অনুভব করা, এইটুকু না করলে আপনি আমার সাথে কিভাবে স্বাভাবিক হবেন বলেন? তুলির চোখে তখন জল এসে গেছে। সে ঠোঁট কামড়ে চুপ করে রইল। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে বসে পড়ল। আমি আপনাকে মেনে নিয়েছি তুলি, হয়তো এটা একটু সোজা পথে প্রকাশ করতে পারি না, কিন্তু সত্যি বলছি, আপনার কাছ থেকে এমন দূরত্বটা আমি সহ্য করতে পারি না। তুলি আস্তে আস্তে তার দিকে তাকালো। ঈশানের চোখে কোনো রাগ নেই, এখন শুধু একটা গভীর ক্লান্তি আর ভালোবাসা ঝুলে আছে। তুলি তবু খুব ধীরে ধীরে গিয়ে ঈশানের পাশে বসলো। কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম নিজের ভেতরের ভয় আর দ্বিধার জন্য। শুধু একটু সময় দাও আমাকে নিজেকে মানিয়ে নিতে। আমি সময় দিতে পারি, কিন্তু আমার মনটাকে চুপ রাখতে পারি না তুলি। দুজনের মাঝে নীরবতার এবার কেমন শান্ত লাগছিল। বাইরে রাতটা আরো গভীর হচ্ছিল, কিন্তু ভেতরের ঠান্ডা বাতাসের মাঝে একটা মৃদু উষ্ণতা ছড়িয়ে পড়ছিল, যেটা হয়তো অভিমান নয়, বরং বোঝাপড়ার প্রথম ইঙ্গিত। তুলি নিঃশব্দে ভাত বাড়তে গেল, আর ঈশান চোখ বুজে বসে রইল। হয়তো ভাবছে আজকে রাতের এই কথাগুলোই তাদের সম্পর্কে নতুন শুরু হতে পারে। রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। জানলার ফাঁক দিয়ে আসা হালকা চাঁদের আলো ঘরটাকে নরম রূপালি আবায় ঢেকে রেখেছে। ঈশান বিছানার একপাশে আর শোয়া হয়ে মোবাইলে তাকিয়ে আছে, অথচ মনটা কোথাও দূরে হারিয়ে গেছে। অন্য পাশে তুলি চুপচাপ বসে আছে, চোখ দুটো জানলার বাইরে, কিন্তু ভাবনাগুলো কোথাও যেন হারিয়ে গেছে অতীতে। কিছুক্ষণ পর তুলি নিচু গলায় বলল, আচ্ছা ঈশান, আমি কি এমন করেছিলাম যে সিয়াম আমাকে রেখে চলে গেল? ঈশান ধীরে ধীরে মোবাইলটা নামিয়ে তুলির দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন ওর ভেতরে লুকিয়ে আছে কোনো না বলা গল্প, কোনো গোপন রহস্য। মানুষ কখনো কখনো ভালোবাসলেও চলে যায় তুলি, হয়তো সময় বা পরিস্থিতি তাকে বাধ্য করে। কিন্তু ও তো আমার দিকে একবারও ফিরেও তাকায়নি। আমি প্রতিদিন ভাবি ওর কি আমার কথা একবারও মনে পড়ে না? একটা মানুষ এত সহজে ভুলে যেতে পারে? ঈশান একটু থেমে গভীর চোখে তাকিয়ে বলল, হয়তো পারে না, আবার হয়তো ভুলেও থাকতে হয়। কেউ কেউ ভুলে যায় না, শুধু মনে থাকার অধিকার হারিয়ে ফেলে। তুলির চোখে জল এসে জমে। সে মুখ ফিরিয়ে জানলার দিকে তাকালো। জানো, কখনো কখনো মনে হয় আমি কিছুই না, কেউই না কারো কাছে। ওর চলে যাওয়ার পর আমার ভেতরটা ফাঁকা হয়ে গেছে। ঈশান ধীরে ধীরে উঠে এসে তুলির পাশে দাঁড়ালো। তার চোখের গভীরে তখনও সেই রহস্যময় ছায়া, যেন কিছু বলতে চায় ও, কিন্তু থেমে যায়। পুরাতন কথা মন থেকে মুছে ফেলুন তুলি, পুরনো কষ্টকে আঁকড়ে রাখলে নতুন সুখ কখনো জায়গা পাবে না। তুলি তার দিকে তাকিয়ে হালকা হাসলো। হ্যাঁ, যে ছেড়ে চলে গেছে তার জন্য আর কষ্ট পাওয়ার মানে হয় না। ঈশানের মুখে মৃদু এক হাসি ফুটে উঠল, চোখের কোণে লুকানো ঝিলিক, যেন তুলি কিছুই বুঝতে পারছে না। কিন্তু ঈশান বুঝে গেছে, সব হয়তো এই সিয়াম নামটার সঙ্গে ঈশানের কোনো অজানা কিছু আছে, যা সে গোপন রাখছে নিজের বুকের গভীরে। তুলি তখন বিছানার কিনারায় হেলান দিয়ে বলল,
তুমি জানো ঈশান, কখনো কখনো মনে হয় তুমি আমার কষ্টটা বুঝে ফেলো, কিছু না বলেও। ঈশান ধীরে ধীরে কাছে গিয়ে বলল, কিছু না বলেও অনেক কিছু বোঝা যায় তুলি। কারো চোখে যদি মনের কথা লেখা থাকে তাহলে ভাষার দরকার হয় না। তুলির গাল ভিজে উঠল অজান্তে, আর ঈশান হাত বাড়িয়ে আলতোভাবে সেই অশ্রুবিন্দু মুছে দিল। চাঁদের আলোয় তাদের দুজনের ছায়া মিলেমিশে এক হয়ে গেছে। একটা নতুন গল্পে শুরু যেন ধীরে ধীরে বনতে লাগলো রাতের নিস্তব্ধতা। আর ঈশানের চোখে তখনও সেই রহস্যের ছাপ, যেন কোথাও এক অজানা সত্য লুকিয়ে আছে, যা একদিন তুলির সামনে নিজেই প্রকাশ পাবে। ভোরের রোদটা আজ যেন আগের দিনের মতো ভারী নয়, বাড়িটা জুড়ে হালকা হাসি, আনন্দের আবেশ। নিচতলার রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার গন্ধ, সঙ্গে তুলি আর ঈশানের ভাবির টুকটাক হাসির শব্দ। তুলি আজ অনেক দিন পর হাসছে, একটা শান্ত সরল হাসি। ভাবি কড়াইয়ে আলু ভাজছে, তুলি পাশে দাঁড়িয়ে পেঁয়াজ কাটছে। ভাবি হেসে বলল, আরে তুলি, এত ধীরে কাজ করলে দুপুরে নাস্তা খেতে হবে। আসলে কেটে অভ্যাস নেই ভাবি, ভয়ে হাত কেটে ফেলবো না আবার। তোমার তো মনে হয় আগে কিচেনেই পা পড়েনি। হুম, আমি শুধু চা বানাতে পারি, বাকিটা শেখা হয়নি। হাসতে হাসতে জবাব দিল তুলি। ঠিক তখনই দরজার পাশে কেউ বলল, এই হাসির আসরে আমার প্রবেশ নিষেধ নাকি? তুলি ঘুরে তাকিয়ে দেখলো ঈশান দাঁড়িয়ে আছে, হালকা ঘুম চড়ানো মুখে, হাতে একটা গ্লাস, চোখে সেই চিরচেনা মিষ্টি দুষ্টুমি হাসি। ভাবি এসে বলল, আহা, নাস্তার আগে এসে হাজির। তুমি বরং বসে চা খাও, আমরা বানিয়ে দিচ্ছি। আমি বসে খেয়ে যাব তা হয় না ভাবি। নাস্তা বানানো মানেই দলবদ্ধ খেলা। তাহলে তুমি ডিম ভাজো, দেখি তোমার রান্নার গুণ। ডিম ভাজা? এই হাতে আমি প্রেজেন্টেশন বানাই, অফিসের ফাইল সামলাই, এখন আপনি বলছেন ডিম ভাজতে? হ্যাঁ, আজ অফিসে না, কিচেনের প্রেজেন্টেশন দাও দেখি। এ দুজনকে একসাথে দেখলে মনে হয় কিচেনে না, নাটকের রিহার্সেল চলছে। সবাই মিলে হইচই করতে করতে নাস্তা বানাতে লাগলো। ঈশান একবার পেঁয়াজ ভাজার সময় একটু বেশি তেল ঢেলে ফেললো। তুলি চিৎকার দিয়ে বলে উঠল, আরে ঈশান, তেলের নদী বানিয়ে ফেললে নাকি? কিচেনের রাজ্য তো আপনারাই রানী, আমি তো সামান্য প্রজা। আচ্ছা, তোমাদের এই কথার লড়াই শুনে মনে হয় একে অপরের কথা না বললে দিনটাই কাটবে না। তুলি একটু লজ্জা পেয়ে চুলের গোছা কানে গুজলো। ঈশান তাকিয়ে রইল, সেই লজ্জার ভেতরে তুলির মুখে অদ্ভুত এক মায়া, যেটা চোখ ফেরানো যায় না। অবশেষে টেবিলে সাজানো হলো নাস্তা, পরোটা, ডিম ভাজি, সবজি আর গরম চা। ভাবি বলল, এই নাস্তার অর্ধেক কৃতিত্ব তুলির, আর বাকি অর্ধেক ঈশানের ফ্যান্টাসি কুকিং এর। সবাই হেসে উঠল। তুলি চোখ পাকিয়ে বলল, আমি বলেছিলাম না ঈশানকে রান্নাঘরে ঢুকানো ভুল হবে। ভুল না, এই ভুলগুলোই তো আমাদের সকালগুলোকে সুন্দর করে তোলে। তুলির মুখে আবারও হাসি ফুটলো, সেই হাসিতে লুকিয়েছিল ধীরে ধীরে গলে যাওয়ার মন, আর এক অজানা অনুভূতির শুরু, যা চা খেতে খেতে ভাবে মৃদু স্বরে বলল, দেখো, এই ঘরটাতে আবার হাসি ফিরেছে। এভাবেই থাকো তোমরা। তুলি নিচু গলায় কিছু না বলে কেবল হাসলো, আর ঈশান জানলো তুলির সেই হাসির আড়ালে হয়তো সে একটু একটু করে নিজের জায়গা করে নিচ্ছে। বিকেলের আলোটা আজ একটু নরম, একটু কেমন যেন শান্ত। আকাশে মেঘ নেই, তবে হালকা বাতাসে তুলির চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। ঈশান গাড়ি চালাতে চালাতে পাশের সিটে বসা তুলির দিকে তাকালো। তুলি জানালার বাইরে তাকিয়ে আছে, নিঃশব্দ, কিন্তু তার চোখে অদ্ভুত এক ভাবনা খেলা করছে। ঈশান হালকা স্বরে বলল, এত চুপ কেন? ভালো লাগছে না কোথাও যেতে? না, ভালোই লাগছে, শুধু একটু অজানা ভয় কাজ করছে। জানি না কেন, মাঝে মাঝে মনে হয় আমি যেখানে যাই অতীতটা পেছন পেছন ছায়ার মতো এসে দাঁড়ায়। ঈশান কিছুক্ষণ চুপ রইল, তারপর মুচকি হেসে বলল, ভয় পেলে তো চলবে না, আজকে আমি আছি তো পাশে। তুলির চোখে এক মুহূর্তের জন্য ঈশানের মুখ পড়ল, সে মুখে অদ্ভুত শান্তি, অদ্ভুত ভরসা। গাড়ি থামলো লেক পাড়ের পাশে। বিকেলের রোদ নরম হয়ে জ্বলে পড়েছে, চারপাশে কিছু মানুষ হাঁটছে, কেউ হাসছে, কেউ ছবিও তুলছে। তুলি গভীর নিঃশ্বাস নিল। অনেকদিন পর এইভাবে বাইরে আসা, যেন এক অন্যরকম মুক্তির ছোঁয়া। ঠিক তখনই হঠাৎই পেছন দিক থেকে একটা কণ্ঠ ভেসে উঠল, আরে তুমি, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি সিয়ামের সেই গার্লফ্রেন্ড না। তুলি চমকে ঘুরে তাকালো। সামনে এক মধ্যবয়সী মহিলা, চেনা মনে হচ্ছে, খুব তীক্ষ্ণ হাসি। মহিলা চোখে হেসে বলল, আরে ছেলেটা তো সিয়ামের বন্ধু ঈশান, তাই না? তোমরা একসাথে এখানে কি করছো? তুলির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু মুহূর্তেই নিজেকে সামনে নিয়ে বলল, উনি আমার স্বামী। মহিলার মুখে বিস্ময়, তারপর ব্যঙ্গের সুরে বলল, ওমা, সিয়াম যেতে না যেতেই তুমি বিয়েও করে ফেলে? বাহ,
বেশ তো। তুলির বুকের ভেতরটা কাঁপুনি শুরু হলো, কিন্তু এবার সে নরম কণ্ঠে না, দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ করেছি। যে মানুষ আমাকে ফেলে চলে যেতে পারে তার জন্য সারা জীবন অপেক্ষা করার কোনো মানে হয় না। মহিলার চোখ কুঁচকে গেল, ঠোঁট বাঁকিয়ে বলল, তবুও অবাক হচ্ছি, তুমি না সিয়ামকে অনেক ভালোবাসতে, তাহলে এমন করলে কিভাবে? তুলির চোখে চিকচিক করলো। সে ধীরে ধীরে বলল, ভালোবাসার প্রাপ্যতা এক বিষয় নয়। আমি যাকে ভালোবেসেছিলাম সে আমার ছিল না। আমি পুরাতন কিছু মনে রাখতে চাই না, তাই নতুন করে জীবনটা শুরু করেছি। পুরো সময়টা ঈশান একদম নীরব ছিল। শুধু তার চোখে একটা কঠিন রহস্যময় দৃষ্টি খেলা করছিল, যেন মহিলাটার মুখের প্রতিটি শব্দের পিছনে সে কিছু খুঁজছে। তুলি একটু পিছিয়ে এলো, যেন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারছে না। ঈশান শান্তভাবে এগিয়ে এসে তুলির হাত ধরল। চলেন, আমাদের এখানে থাকা ঠিক হবে না। বলেই সে তুলিকে নিয়ে সরে গেল। হাঁটতে হাঁটতে তুলি বলল, আমি জানি না কেন এই পৃথিবীটা আমাকে শান্তিতে থাকতে দেয় না ঈশান। যেখানে যাই সিয়ামের ছায়া এসে পড়ে। ঈশান থেমে গেল, তার দিকে তাকিয়ে বলল, কিছু ছায়া ভুলে যেতে হয় না তুলি, ওরা মনে করিয়ে দেয় আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। তুলি বিস্ময়ে তাকিয়ে রইল ঈশানের দিকে। ঈশানের চোখে কিছু একটা তো আছে, একটা গভীর অজানা অনুভূতি, হয়তো অপরাধবোধ, হয়তো লুকানো সত্য। বাতাসে হঠাৎই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। তুলির মনে হলো ঈশানের এই দৃষ্টির ভিতরে কিছু তো আছে, যা সে বুঝতে পারছে না। যেন কোনো কথা না বলেও সে কিছু বলতে চায়। হয়তো হয়তো এই শান্ত বিকেলের আড়ালে একটা রহস্যময় লুকিয়ে আছে, যেটা একদিন তুলির পুরো পৃথিবী বদলে দেবে। শপিং মলের আলো ঝলমল করছে, রঙিন লাইট আর ভিতরের শব্দ যেন তুলি আর ঈশানের চারপাশে সবকিছু অন্য জগতের মতো করে দিয়েছে। তুলি আর একটু লজ্জা নিয়ে ঈশানের পাশে হাঁটছে, আর ঈশান চোখ মুখে খুশির ছাপ নিয়ে তাকিয়ে আছে। তুলি, আপনার যা কিছু লাগে কিনতে পারেন। না, এত কিছুর দরকার নেই। তুলি, আপনাকে সবকিছুতেই দারুণ লাগে, তবে শাড়িতে আপনাকে বেশি সুন্দর লাগে। তুলির গালে হালকা লালিমা ছাড়লো। সে কিছু না বলে শুধু চোখ নামিয়ে রাখলো। ঠিক আছে, আপনার যা পছন্দ হয় তাই কিনেন। তাহলে তোমার পছন্দ মতোই কিনে দাও। তুলিও অবশেষে লাজুক স্বরে সম্মতি দিল। দুজনে চলে গেলেন শাড়ির দোকানে। ঈশান একটার পর একটা শাড়ি তুলির সামনে রেখে বলল, এটা কেমন লাগবে আপনাকে? ওটা খুব সুন্দর, কিন্তু একটু অন্য রং চেষ্টা করি। তুলির চোখে লাজ, গলায় হালকা হাসি। দুজনে হেসে হেসে শাড়ি বাছাই করতে করতে আরেকটা কর্নারে চলে গেল। ঈশান হঠাৎই নজর দিল একটা ছোট একটা দোকানের দিকে। তুলি, এটা দেখুন, বলল সে, এবং পেছনে তাক থেকে একটি ছোট হাতের রিং বের করলো। তুলি তাকিয়ে রইল। রিংটা সাদাসিধে, কিন্তু খুব অদ্ভুতভাবে সুন্দর। ঈশান ধীরে ধীরে তুলির হাত ধরে বলল, এটা তোমার জন্য। তুলি অবাক হয়ে হাতটা সামান্য সরিয়ে নিল, কিন্তু ঈশান বলল, চলুন আমি আপনার হাতে পরিয়ে দেই। ঈশান রিংটা তুলে মৃদু স্পর্শ করতে হাতের আঙুলে পরিয়ে দিল। তুলির শরীরে হঠাৎই কাঁপতে লাগলো এক অজানা মধুর অনুভূতি। সে লাজুক চোখে ঈশানের দিকে তাকালো। এটা খুব সুন্দর। শুধু সুন্দর না, এটা আপনার জন্যই মনে হয় বানানো। তুলির চোখে যেন এক ঝিলিক ছলছল করলো। তার ভেতরের একটা অদ্ভুত উত্তেজনা, এক অজানা উষ্ণতা ছড়াতে লাগলো। মনে হলো এই ছোট্ট রিংটা শুধু হাতেই নয়, হৃদয়েও জায়গা করে নিল। ঈশান হালকা হেসে বলল, দেখছেন, কখনো কখনো ছোট ছোট জিনিসও হৃদয়কে আনন্দ দিতে পারে। তুলি হাসে, কিন্তু লাজুক, মাথা নিচু করে বলল, হ্যাঁ, এই ছোট্ট জিনিসও অনেক বড় অনুভূতি জাগাতে পারে। রাত হয়ে গেছে। তুলি নিজের হাতে ভরা ব্যাগ নিয়ে বাড়িতে ফিরল। ব্যাগগুলোতে ঈশানের মা, ভাবি ও বোনের জন্য ছোট ছোট উপহারের চমক, ভালোবাসা আর যত্নে বেঁধে রাখা। মা, ভাবি, ঈশা, এগুলো তোমাদের জন্য, বলল তুলি, ব্যাগগুলো তুলে ধরে। ঈশানের মা হাতে নিল, চোখে খুশির ছাপ, মুখে মৃদু হাসি। আচ্ছা তুলি, তুমি নিজে বেছে এনেছো? হ্যাঁ মা, সামান্য চেষ্টা করেছি আপনাদের পছন্দ হবে বলে। বাহ তুলি, তুমি তো মনে হচ্ছে আমাদের সবাইকে চিনে নিয়েছো। সত্যি সবকিছু আমার প্রিয়। ধন্যবাদ ভাবি। তুলি লাজুক হাসি দিয়ে মাথা নিচু করলো। ঈশানের চোখে মুখে মৃদু সন্তুষ্টি, আর সেই দিকটি তুলিকে আরো নরম করে দিল। তারপর রাতে সবাই মিলে টেবিলে বসে খাওয়া শুরু করলো। হাসি আড্ডার মধ্যে রাতের খাবার শেষ হলো। চলো, খাওয়া শেষ, এখন ঘুমানো যাক। তুলি আর ঈশান তাদের ঘরে ফিরে গেল। দুজনের মধ্যে আর কোনো কথার প্রয়োজন ছিল না, শুধু চোখের দৃষ্টি আর স্পর্শে বোঝাপড়া। বিছানায় শুয়ে ঈশান হালকাভাবে তুলির হাত ধরে রেখে বলল, আজকের দিনটা কেমন লাগলো আপনার?
ভালো লাগলো, একটু ক্লান্তি আছে কিন্তু ভালো লাগলো। আমি জানি আপনি একটু ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু আমি চাই এই মুহূর্তগুলো আমরা একসাথে উপভোগ করি। ঈশান বেশ কিছুক্ষণ তুলির দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, একটা অনুরোধ রাখবেন? কি অনুরোধ? তখন যে শাড়িগুলো কিনে দিলাম ওগুলোর মধ্যে একটা কালো শাড়ি আছে, ওটা পরে আসবেন প্লিজ। এখন এত রাতে? আপনার জন্য যদি অসুবিধা না হয় তাহলে পরে আসুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, পরে আসছি। তুলি ব্যাগ থেকে কালো শাড়িটা বের করে ওয়াশরুমে চলে গেল। তারপরে সুন্দর করে শাড়িটা পরে বেরিয়ে আসলো। ঈশান বিছানায় বসে ফোন টিপছিল। তুলিকে দেখে তার হাত থেকে ফোনটা পড়ে গেল। অপরূপ সুন্দরী লাগছে তুলিকে। ঈশান আস্তে আস্তে হেঁটে আসলো, তারপর তুলির কাছে এসে দাঁড়ালো। একটু নিচু হয়ে তুলির চোখে চোখ রাখলো, কানের কাছে ফিস ফিস করে বলল, আপনাকে একদম পরীর মতো লাগছে। মনে হচ্ছে কিছু ভুল করে ফেলি। কি ভুল? ভুল করে কি দেখাবো নাকি বলে করব? কিসের কথা বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না। আপনাকে একটু ভালোবাসতে দিবেন তুলি? সত্যি বলছি, বেশি না, একটু ভালোবাসবো। তুলি লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে ভীষণ লজ্জা পেয়েছে। যারা এমন ভাবে বলবে সে বুঝতেও পারেনি। সে লজ্জায় একটু সরে যেতে নিল। অমনি ঈশান তার হাত ধরে ফেললো, টান দিয়ে একদম নিজের বুকে ফেললো। তারপর নেশাক্ত কণ্ঠে ফিস ফিস করে বলল, কিছু তো বলে যান, এভাবে চলে যাচ্ছেন না কেন? কি বলবো? হ্যাঁ, কি না কিছু তো বলেন। তুলি মাথা নিচু করে রাখলো। সে কি বলবে? সে তো লজ্জা পাচ্ছে ভীষণ। এইভাবে পারমিশন চাইলে সে কিভাবে বলবে? ঈশান তুলির নীরবতা দেখে বলল, শুনেছি নীরবতা নাকি সম্মতির লক্ষণ। তাহলে আমি কি নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিব? আমি জানি না। কথাটা বলার সাথে সাথেই ঈশান তুলির ঠোঁট আঁকড়ে ধরল। পাগলের মতো কিস করতে থাকলো তাকে, যেন অনেক দিনের প্রতীক্ষিত ফল সে কাছে পেয়েছে। দুজনের ঠোঁটে ঠোঁট কাছে আসা যেন কোনো রকম আলোড়ন সৃষ্টি করেছে। দুজনের নিঃশ্বাস ভারী হতে থাকে। ঈশান আস্তে আস্তে বেপরোয়া স্পর্শ করতে লাগলো। তুলির শরীর কেঁপে কেঁপে উঠছে। সেই ঈশানের থেকে ছাড়া পেতে চাইলো। ঈশান তাকে ছাড়লো না, বরং আরো শক্ত করে কাছে টেনে ধরলো। তুলি দম ফুরিয়ে যাচ্ছে, সে ছটফট করতে লাগলো। ঈশান বুঝতে পেরে তুলিকে ছেড়ে তার গলায় মুখ ডুবালো, চুমু দিতে থাকলো এক এক করে। ঈশানের এমন বেপরোয়া স্পর্শে তুলির নাজেহাল অবস্থা। ঈশান আস্তে আস্তে তুলির ব্লাউজের বোতাম খুলতে লাগলো। তুলির বুকে কেঁপে উঠে ঈশান বুঝলো তুলি লজ্জা পাচ্ছে, তাই সে তুলির চোখ বন্ধ করে দিল হাত দিয়ে। তারপর বুকে মুখ ডুবিয়ে দিল। তুলি ঈশানের চুল খামছে ধরলো। ঈশান তুলিকে কোলে উঠে নিয়ে বিছানায় গেল। তারপর আস্তে আস্তে তুলির মাঝে ডুবে গেল। সূর্যের নরম আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। তুলি চোখ খুলল, আর চোখে পড়ল ঈশান, যার হাত এখনো তার চারপাশে মৃদু জড়িয়ে আছে। হঠাৎই লাজবোধ ভেঙে পড়ল তার ভেতরে। ঈশান, একটু লজ্জা লাগছে। ভয়ানক ছোট্ট কণ্ঠে বলল তুলি। ঈশান হেসে ধীরে তার দিকে ঢলে এসে বলল, আরে তুলি, লাজের কিছু নেই, আমরা তো স্বামী স্ত্রী, এসব স্বাভাবিক। তাও লজ্জা হচ্ছে। বলল সে। লাজে মুখ লুকিয়ে ঈশান তার কপালে হালকা হাত বুলিয়ে বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, লজ্জা পাবে না, সব কিছু সময়ের সঙ্গে স্বাভাবিক হবে। তুলি তার কণ্ঠে লাজের সঙ্গে একটু হাসি মিলিয়ে দিয়ে সে অনুভব করে বলল, এই কোমল ছোঁয়া, শান্ত ভ্রান্তি আর ঈশানের স্নিগ্ধ কথা তার মনকে শান্তি দিচ্ছে। ছোট ছোট নিঃশ্বাস নিল তুলি, আর চোখে মৃদু তৃপ্তি। ঘরের নরম আলো, ঈশানের কোমল হাসি, আর তাদের হৃদয়ের কাছাকাছি থাকার সব মিলিয়ে সকালটা যেন আরো উষ্ণ, আরো কোমল হয়ে উঠল। সকালের রোদটা ঘরের জানলা পেরিয়ে নরম আলো ফেলছে সিঁড়িতে। তুলি ধীরে ধীরে নিচে নামছে, হাতে ওড়নার কোনা পাক খাচ্ছে। মুখে এক অদ্ভুত শান্তি, আবার একটা লাজ ভরা আভা। রান্নাঘরের সামনে পৌঁছাতে ভাবে তাকে হেসে উঠল। আরে তুলি, আজ দেখছি মুখে কেমন লাল আভা। বাহ, আজ তোর স্বামীর আদর খেয়ে বসেছ মনে হয়। তুলি হঠাৎই থমকে গেল, চোখ বড় বড় করে ভাবির দিকে তাকালো। না না ভাবি, এমন কিছু না, আমি তো। বাক্য শেষ করার আগেই ভাবি খিলখিল করে হেসে বলল, আরে বোকা মেয়ে, লজ্জা পাচ্ছ কেন? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সব মেয়েই এমন করে। তুলির গাল আরো লাল হয়ে উঠল। অন্যটা মুখের সামনে টেনে নিল আস্তে করে। আপনিও কি বলেন ভাবি, আমি তো। আহা, আমি জানি তুমি এখন কিছুই বলবে না, তবে আমি খুব খুশি তুলি, সত্যিই খুশি। এতদিন পর তোকে হাসতে দেখলাম, তাও ঈশানের জন্য। তুই ওকে মেনে নিয়েছিস, সেটাই আমাদের সবার জন্য সবচেয়ে বড় সুখের খবর। আমি চেষ্টা করছি ভাবি, হয়তো একটু একটু করে সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছ, সময়ে সব গুছিয়ে দেয়। আর ঈশান তোকে সত্যিই মন থেকে ভালোবাসে, তুই ওটা শুধু বুঝে নিতে শেখ।
তুলির মুখে হালকা একটা চুপচাপ হাসি ফুটলো। মনে হলো সকালের এই আলোটা যেন ঠিক ওর মুখের লাজের মতোই উষ্ণ আর শান্ত। ঈশান ধীরে ধীরে নিচে নামলো, চোখে মৃদু হাসি আর মুখে একটা কোমল উষ্ণতা। সে তুলির দিকে তাকিয়ে বলল, ভাবি আমার বউকে এত লজ্জা দিবেন না তো, এমনিতেই ওর গাল লাল হয়ে গেছে। আরে দেবর, বেশি ভালোবেসে ফেলেছো তাই তো তুলি লজ্জা পাচ্ছে। তুলির চোখ বড় হয়ে গেল। সে হঠাৎই চুপ করে রইল। লাজের রং আরো বাড়ল। অন্যার আঁচল টেনে মুখ আড়াল করলো ও, যেন লাজের আগুন কেউ দেখতে না পায়। ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, দেখছো তুলি, আমি কি বলছিলাম? ভাবি ওরা শুধু খুশি হয়ে বলছে, লাজ পাবার কিছু নেই। তুলির ভিতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। ভেতরে লাজ আর উত্তেজনার মিশ্রণে সে হালকা হেসে ফেলল। চোখ নামিয়ে রেখেও মনে মনে এক শান্তি ও আনন্দ অনুভব করলো। ভাবি আবারও খিলখিল করে হেসে উঠে বলল, তুলি দেখো, তুমি লজ্জা পাবে আর দেবর আরো মুগ্ধ হয়ে যাবে। তুলি চুপচাপ থাকলেও তার চোখে খুশি আর লাজের এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল। ঘরের নরম আলো, ঈশানের কোমল কথাগুলো আরো ভাবির মজা সব মিলিয়ে সকালের মুহূর্তটা যেন আরো উষ্ণ আর রোমান্টিক হয়ে উঠল। তুলি ঘরে ঢুকতেই ঈশান হঠাৎই পেছন থেকে তার হাতটা টেনে ধরল। তুলি অবাক হয়ে ঘুরে তাকালো, কিন্তু ঈশানের চোখের সেই গভীর দৃষ্টি দেখে কিছু বলল না। এক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে রইল দুজন। জানলার পর্দা হালকা দুলছে, বাতাসে তুলি চুলও উঠছে। ঈশান সেই চুলগুলো আলতো করে সরিয়ে দিল ওর মুখ থেকে। তুলি একটু অপ্রস্তুত, কিন্তু তবুও চোখ নামিয়ে ফেলল না। ঈশান মৃদু হেসে বলল, এত লজ্জা কেন তুলি? আমি তো তোমারই মানুষ। ঈশান, তুমি এমন করো না প্লিজ। ঈশান ওর কাঁধে মাথা রাখলো, খুব আস্তে করে বলল, বেশি না, একটু ভালোবাসি শুধু। সারাদিন তোমাকে কাছে না পেয়ে মনটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে। তুলির ভেতরটা কেমন জানি কাঁপছে, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছে। সে ধীরে ধীরে ঈশানের কাঁধে মাথা রাখলো। চারপাশে নিস্তব্ধতা, শুধু হৃদয়ের শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছিল। ঈশান ফিস করে বলল, এই তো ঠিক আছে, এমনভাবে থাকো আমার কাছে। পৃথিবীর কোনো ঝড় যেন তোমাকে আমার থেকে আলাদা না করে। তোমার মতো মানুষকে ভালো না বেসে থাকা যায়? ঈশান মুচকি হেসে চোখ বন্ধ করলো। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল দুজনের চারপাশে। 6 মাস পর সময় যেন কেমন করে উড়ে গেল। তুলি আর ঈশান এখন একে অপরের জীবনের অবিচ্ছেদের অংশ। কেউ কাউকে ভালোবাসি বলেই বলেনি ঠিকই, কিন্তু ওদের চোখের ভাষায়, প্রতিটি আচরণে, প্রতিটি নীরবতার স্পষ্ট দুজনকে একে অপরের মধ্যে ডুবে গেছে। তুলি বুঝতে না পারার ভান করে, কিন্তু ঈশানের প্রতিটা ছোট্ট যত্ন, প্রতিটা হাসির কারণ সে জানে। আর ঈশান, তুলি সামান্য রেগে গেলেও তার মন খারাপ হয়ে যায়। তুলি হাসলে সে যেন পৃথিবীর সব আনন্দ খুঁজে পায়। সেই দিন সন্ধ্যায় তুলি ঘরে ঢুকতে গিয়েই থেমে গেল। ঘরটা পুরো বদলে গেছে। জানালায় মোমবাতিগুলোর আলোয় ঘরটা ঝলমল করছে। চারিদিকে গোলাপের পাপড়ি ছড়ানো, আর জানলার পাশে ছোট্ট টেবিলের উপরে কেক, তাতে লেখা ফর মাই ওয়ান অ্যান্ড অনলি। তুলি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে। এমন সময় পেছন থেকে ঈশানের কণ্ঠ, একবার ভাবলে না তোমার জন্য আমি এমন কিছু করতে পারি? তুলি ঘুরে তাকাতেই দেখলো ঈশান ব্লেজার পরে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাল গোলাপ, মুখে হালকা হাসি, চোখে গভীর ভালোবাসা। তুলি অবাক হয়ে বলল, ঈশান, এগুলো সব তুমি করছো? ঈশান ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তারপর একটু হাঁটু গেড়ে বসে পড়ল ওর সামনে। তুলি নিঃশ্বাস আটকে গেল। ঈশান বলল, 6 মাস ধরে প্রতিদিন তোমার সাথে থেকে বুঝেছি আমি তোমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি রাগ করো, অভিমান করো, কিন্তু আমি তোমাকে ছাড়া কিছুই না। তুলির চোখে জল এসে গেল। ঈশান আবারও বলল, আমি তোমাকে ভালোবাসি তুলি, এমন ভালোবাসি যা কথায় প্রকাশ করা যায় না। তুমি কি আমার জীবনটা পূর্ণ করবে? ঘরটা নিস্তব্ধ। তুলির মুখে অশ্রুর হাসি। সে আস্তে করে ঈশানের হাতটা ধরলো আর বলল, এতদিনে বললে? আমি তো অনেক আগে মনে মনে বলে রেখেছি, শুধু তোমাকে মুখে বলিনি। ঈশান হেসে উঠল। তারপর তুলিকে টেনে নিয়ে নিজের বুকের কাছে জড়িয়ে ধরল। চারিদিকে শুধু মোমবাতির আলো আর দুইটা হৃদয়ের স্পন্দন একই ছন্দে চলছে, একই ভালোবাসায়। আস্তে আস্তে দুজন দুজনের কাছে আসলো। আজ আর কোনো বাধা নয়, একে অপরকে প্রাণ ভরে ভালোবাসলো। তাদের আদরের সাক্ষী হলো ঘরের প্রতিটা দেওয়াল। সারা ঘর জুড়ে শুধু দুজনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ একে অপরের প্রতি ডুবে রইল। সন্ধ্যার আকাশে হালকা রোদ মিশে গেছে, চারপাশে ঝিরিঝিরি বাতাসও বইছে।
পার্কের সবুজ ঘাসে দুজন পাশাপাশি বসেছিল, ঈশান আর তুলি। চারপাশের শান্ত দৃশ্যটা যেন তাদের সম্পর্কের মতোই, অজস্র না বলা কথায় ভরা, কিন্তু নিঃশব্দেই সুন্দর। তুলি হাতের আঙুলের পাতা ঘুরিয়ে বলছিল, তোমার সাথে ঘুরতে আজকে খুব শান্তি লাগছে জানো। মনে হচ্ছে জীবনের সব ঠিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, মনে হচ্ছে সব ঠিকঠাক চলছে। তোমার হাসিটাই যেন সবকিছু বদলে দেয় তুলি। ঠিক সেই সময়ে পাশের দিক থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আহা, আমার ছেলেকে খেয়ে এখন বেশ আরামেই আছো, সুখে সংসার করছো, তাই না? তুলি ঘুরে তাকাতেই দেখলো সিয়ামের মা, মুখে তীব্র ঘৃণার ছাপ, চোখ দুটো লালছে, যেন আগুনে জ্বলছে। তুলি হতভম্ব হয়ে বলল, আপনি এখানে কি করছেন আপনি? সিয়ামের মা ব্যঙ্গ করে হেসে উঠলেন। এসেছি তোমার সেই সুখী মুখটা দেখতে। ছেলেটাকে খেয়ে এখন স্বামীর গলায় মালা পরাচ্ছ না? তুলির চোখে ক্রোধ জমে উঠল, গলাটা কাঁপছে ওর, তবুও বলল, দয়া করে আপনার ছেলের নাম মুখে আনবেন না। যে মানুষটা আমার সাথে প্রতারণা করেছে তাকে আমি জীবনে মাফ করতে পারিনি, আর আপনি কাকে প্রতারক বলছো তুমি? আমার সিয়াম যদি বেঁচে থাকতো সে তোমাকে একদিনও ছাড়তো না। তুলি থমকে গেল, শব্দটা কানে বেজে উঠল। যদি বেঁচে থাকতো? তুলির গলা শুকিয়ে গেল। আপনি কি বললেন? যদি বেঁচে থাকতো মানে কি? তোমার বিয়ে করতে যাচ্ছিল আমার ছেলে, হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। তুমি অলক্ষী, তোমার মুখেই অমঙ্গল ডেকে এসেছে। তুলির পৃথিবীটা হঠাৎই যেন থেমে গেল। বুকের ভেতরে একটা শব্দ হচ্ছিল, সিয়াম মারা গেছে। না, এটা ভুল। সে তো জানতো সিয়াম তাকে ছেড়ে চলে গেছে অন্য কারোর জন্য। তাহলে এই 6 মাস সে কাকে ঘৃণা করেছে, কাকে অভিশাপ দিয়েছে? সে পেছন ফিরল, চোখ ভরা জল নিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান তুমি জানতে সিয়াম মারা গেছে? ঈশান চুপ করেছিল, মুখে গভীর ভার। কিছু না বলায় তুলি তার কলার চেপে ধরল। বলো ঈশান, তুমি জানতে? তাহলে কেন বললে না একবার? আমি জানতাম তুলি, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম সিয়ামের কাছে। মৃত্যুর আগে ও আমার হাত ধরে বলেছিল, তুলিকে এই কথা কখনো জানতে দিস না। ও যেন মনে করে আমি বেঁচে আছি, তাতে ওর জীবন বাঁচবে। তুলির চোখ দিয়ে টলমল করে জল ঝরছে। সে ফিস করে বলল, তুমি এই প্রতিজ্ঞার জন্য আমার জীবনটা অন্ধকারে রাখলে? আমি এতদিন ভেবেছি সে আমাকে ছেড়ে গেছে, অথচ সে চলে গেছে চিরতরে। ঈশান এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমি চেয়েছিলাম তুমি নতুন করে বাঁচো। আমি তোমাকে হারাতে চাইনি তুলি। তুলি এক ঝটকায় হাতটা সরিয়ে দিল, চোখ লাল হয়ে গেছে ওর, ঠোঁট কাঁপছে। তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে না নিজেকে দোষ থেকে বাঁচাতে? ঈশান নিঃশব্দ হয়ে গেল। বাতাসে তুলির কান্নার শব্দটা যেন মিলিয়ে যাচ্ছে। দূরে পার্কের লাইটগুলো একে একে জ্বলে উঠেছিল, কিন্তু তাদের জীবনের আলোটা হঠাৎই নিভে যাচ্ছিল ধীরে ধীরে। একটা সত্যি আজ তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালো, ভালোবাসার ভিতরে লুকিয়ে থাকা প্রতিশ্রুতির ভয়ঙ্কর রহস্য। তুলির নরম আলোয় ঢাকা ঘরটা এক কোণে বসেছিল, বাতাসে জানলার পর্দা দুলছে হালকা করে। ঈশান এগিয়ে এলো ধীরে ধীরে, মুখে শান্ত এক হাসি। কিন্তু তুলির চোখে ছিল প্রশ্ন, অভিমান আর এক চিলতে অবিশ্বাস। তুলি বলল নিচু স্বরে, তুমি কেন আমাকে বিয়ে করেছিলে ঈশান? নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ ছিল, তাই না? ঈশান কিছুক্ষণ চুপ করে থাকলো, চোখটা নামিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তারপর ধীরে ধীরে তুলির সামনে এসে হাঁটু গেড়ে বসলো। তার কণ্ঠে কাপা আবেগ, চোখে ভাসছে অতীতের ভার। স্বার্থ? আমার জীবনে যদি কোনো স্বার্থ থেকেও থাকে সেটা শুধু তোমাকে বাঁচিয়ে রাখার। তুলি, সিয়াম মারা যাওয়ার আগের রাত আমাকে একটা কথা বলেছিল। ও বলেছিল, ঈশান, আমি জানি তুলি শক্ত, কিন্তু ও ভেতরে ভীষণ ভাঙা। আমি নেই জানলেও ভীষণ কষ্ট পাবে, ভেতর থেকে একদম ভেঙে পড়বে। তুই ওকে বিয়ে করে সুখে রাখিস, ওকে কেউ যেন কষ্ট না দেয়। কিন্তু তুলি নিঃশব্দে তাকিয়ে আছে, ঠোঁটে কাঁপছে হালকা করে। ঈশান ধীরে ধীরে বলল, ও বলেছিল আমি যেন তোমাকে একা না রেখে যাই, যেন বিয়ে করে তোমাকে সুখে রাখি, যেন কেউ তোমার চোখে আর কান্না না আনে। তুলির বুকের ভেতরটা হঠাৎই কেমন এক ধাক্কা লাগে, চোখ ভিজে আসে নিজের অজান্তে। ঈশান আবারও বলল, এবার কণ্ঠটা নরম হয়ে এলো, আমি তোমাকে কোনো দয়া করে বিয়ে করিনি তুলি, করেছি কারণ সেদিনই বুঝেছিলাম তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো। সিয়ামের প্রতিশ্রুতি শুধু পালন করিনি, আমি তোমাকে আমার হৃদয়ে জায়গা দিয়েছি। তুলি মুখ ঘুরিয়ে নেয়, চোখের পানে লুকানোর চেষ্টা করে, কিন্তু ঈশানের কণ্ঠে তখনও এমন এক সত্যি যা লুকানো যায় না। তুলি ফিস করে বলে, তাহলে সেদিন থেকে তুমি এই বোঝা বইছো? ঈশান মৃদু হাসে, চোখে একরাশ ভালোবাসা। না তুলি, এটা বোঝা না, এটা আমার সৌভাগ্য। তোমাকে নিজের জীবনে রাখাই আমার সবচেয়ে বড় পাওয়া। তুলির চোখ তখনও পুরো ভিজে যায়, সে মুখ তুলে তাকায়, ঈশানের চোখে নিজের প্রতিচ্ছবি দেখে।
এক নিঃস্বার্থ ভালোবাসা, এক নীরব প্রতিজ্ঞা। ঘরের বাতাসটা হঠাৎই যেন ভারী হয়ে ওঠে। বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ, আর ভেতরে দুটো হৃদয় ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। কোনো কথার প্রয়োজন নেই, শুধু অনুভূতির নরম ছোঁয়া। রাতের আকাশটা অচেনা রঙে রাঙা, চাঁদ আছে কিন্তু তার কোনো আলো আজ কেমন যেন নিঃস্ব। ঠিক তেমনই নিঃস্ব হয়ে বসে আছে ঈশান বারান্দার কাঠের চেয়ারটায়, সামনে এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা। কিন্তু তার চোখের দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে ঘরের ভিতরে, যেখানে তুলি আছে অথচ যেন নেইও। 6 মাস আগেও এই ঘরের প্রতিদিন তুলি ঈশানের সঙ্গে গল্প করত, হাসতো, রাগ করত। এখন সেই একই তুলি দূরত্ব তৈরি করেছে ইটের দেওয়ালের মতো। তুলি আজকাল কথা বলে না, চোখে চোখ রাখে না। যতবার ঈশান কাছে যেতে চেয়েছে সে ততবার ফসকে গেছে আঙুলের ফাঁক দিয়ে। রাতে আর সহ্য করতে না পেরে ঈশান ধীরে ধীরে ঘরের দরজায় এসে দাঁড়ালো। তুলি জানালার পাশে দাঁড়িয়ে, চুলগুলো বাতাসে উঠছে ওর। ঈশান নরম গলায় বলল, তুমি এখন আর আমার সঙ্গে কথা বলো না কেন তুলি? আমি এমন কি করেছি যে তুমি আমাকে ইগনোর করছো? তুলি ধীরে ধীরে ঘুরে তাকালো, চোখে ক্লান্তির ছাপ, ঠোঁটের কোণে হালকা কাঁপন। সে ঠান্ডা গলায় বলল, তোমার দোষ। তোমার দোষ আছে ঈশান। তুমি আমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছো। তুমি জানাতে পারতে তুমি সিয়ামের প্রতিশ্রুতির জন্য বিয়ে করেছো, কিন্তু করনি। আমাকে একটা অন্য রকম ভাবে থাকতে দিয়েছো, তাই এখন কষ্ট হচ্ছে। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুলি, আমি তো মিথ্যা বলিনি, আমি শুধু সময়টা চেয়েছিলাম। তুমি জানো, আমি প্রতিজ্ঞার মতো তোমার আলোয় পড়তে রাজি ছিলাম। আমি জানতাম একবার যদি সব বলি তুমি হয়তো দূরে সরে যাবে। আমি ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর। তুলি চোখে জল জমে উঠল, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল। ভয় পেলে বলেই তো আমিও হারিয়ে যাচ্ছি তোমার কাছ থেকে ঈশান। তুমি ভেবেছিলে চুপ থাকলে আমাকে রাখতে পারবে, কিন্তু এই নীরবতাই এখন আমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। তুমি কি ভাবো আমি এই 6 মাসে একটা দিনও শান্তিতে ছিলাম? তুমি কথা না বলে দূরে সরে যাও, আমি প্রতিদিন ভেতরে ভেতরে মরে যাই। তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি মানুষ, অথচ তোমার কাছেই আজ আমি অপরাধী। তুলি ধীরে ধীরে বসে পড়ল খাটের পাশে, তার গলার স্বর ভেঙে যাচ্ছে। আমি তোমার উপর রাগ করিনি ঈশান, আমি শুধু আঘাত পেয়েছি। তুমি যদি শুরুতেই বলতে যে সিয়ামের ইচ্ছেতেই এই বিয়ে, আমি হয়তো রাগ করতাম, কাঁদতাম, কিন্তু বিশ্বাস হারাতাম না। এখন মনে হয় সবই কি বাধ্যতামূলক ছিল, তোমার ভালোবাসাও। ঈশান হঠাৎই এগিয়ে এসে তুলির মুখে হাত রাখলো, কণ্ঠে তার তীব্র কাঁপন। না তুলি, এই ভালোবাসা কোনো প্রতিশ্রুতির নয়। সিয়াম হয়তো বলেছিল তোমাকে বিয়ে করে সুখে রাখতে, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি নিজের ইচ্ছেতে, নিজের প্রাণ দিয়ে। তুমি চাইলে এখনই চলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসা বন্ধ করতে পারবো না। তুলি এক মুহূর্ত তাকিয়ে রইল চোখে, যেখানে কোনো মিথ্যে ছিল না, ছিল কষ্ট, অনুশোচনা আর অদ্ভুত এক সত্যিকার ভালোবাসা। তুলি চোখ নামিয়ে নরম গলায় বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে প্রমাণ দিতে হবে না ঈশান, সময় সেটা প্রমাণ করবে। তবে আমি এখন একটু সময় চাই, নিজেকে বোঝাতে চাই। তুমি আমাকে ভালোবেসেছো না শুধু একটা প্রতিশ্রুতির ভারে, বরং সত্যি আমার জন্য। ঈশান চুপচাপ করে দাঁড়িয়ে রইল। তুলি জানালার দিকে ফিরে গেল। বাইরে বৃষ্টি নামছে মৃদু শব্দে, বৃষ্টির শব্দের সঙ্গে মিশে গেল অজস্র না বলা কথা। ঈশান ফিস ফিস করে বলল, আমি অপেক্ষা করব তুলি, যতদিনই লাগুক আমি থাকবো। তুলির চোখ বন্ধ হয়ে এলো, ঠোঁট নড়ে শুধু একবার। তুমি যদি থাকো তাহলে হয়তো আমিও ফিরে আসবো ধীরে ধীরে, ভালোবাসার মতোই। বাইরে ঝরতে থাকা বৃষ্টি যেন তাদের নীরব প্রতিজ্ঞার সাক্ষী হয়ে রইল। ভালোবাসা যত দেরিতেই হোক পথ খুঁজে নেয় ঠিকই। এমন রাতেরই বিকেলের হালকা আলোয় বসার ঘরটা কেমন যেন শান্ত হয়ে আছে। সবাই যার যার কাজে ব্যস্ত, শুধু তুলি চুপচাপ বারান্দায় বসে আছে, মুখে কোনো কথা নেই, চোখের নিচে ক্লান্তির চাপ। গত কয়েকদিন ধরে সে এমনই। ঈশান কিছু বলতে এলে এড়িয়ে যায়, কথা বলে একদম দরকারি জবাবের মতো করে। বাড়ির সবাই বুঝে ফেলেছে কিছু তো একটা হয়েছে। সেদিন বিকেলে রান্নাঘরে কাজ করছিল ভাবি। তুলি চুপচাপ পানি খেতে এলে ভাবি তাকিয়ে বলল, কি হয়েছে তুলি? কয়েকদিন দেখি মুখে হাসি নেই, ঈশানের সাথে ঝামেলা নাকি? না ভাবি, তেমন কিছু না, কেবল একটু মন খারাপ। মন খারাপ মানে? কিছু তো হয়েছে। তুমি কি জানো তুলি, ঈশান কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেই দিনই আমার কাছে এসে বলেছিল। ভাবি, একটা মেয়েকে দেখছি, জানি না কেন মনে হচ্ছে ও আমার জীবনের মানুষটা। তুলিন বিস্মিত চোখে তাকালো ভাবির দিকে। ভাবি আবারও বলল, তারপর কিছুদিন পর একদিন এসে বলল, ভাবি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। আমি তখন হাসলাম, বললাম কে সেই মেয়ে, কিন্তু ও হাসি দিয়ে এড়িয়ে গেল। ভাবি একটু থামলো, চোখ নামিয়ে নিল, যেন পুরনো কিছু মনে করেছে।
তারপর ধীরে ধীরে বলল, একদিন ওর মুখটা খুব খারাপ দেখলাম। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। ভাবি, আমি যে মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটাকে আমার বন্ধু সিয়ামও ভালোবাসে। আমি ওর চোখে তখন একরাশ কষ্ট দেখেছিলাম, কিন্তু সে বলেছিল আমি চাই না আমার বন্ধু কষ্ট পাক। ওরা যদি একে অপরকে ভালোবাসে আমি সরে যাব। তখন ও বলল। তুলির নিঃশ্বাস আটকে এলো, গলার ভেতরটা শুকিয়ে গেল ধীরে ধীরে। সে ধীরে ধীরে বসে পড়ল, যেন মেঝেটা কেঁপে উঠেছে তার নিচে। তার মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো সেই সময়গুলো, সিয়ামের সঙ্গে কথাগুলো, দেখা, প্রতিশ্রুতি, আর হঠাৎই হারিয়ে যাওয়া। কিন্তু সে কখনোই টের পায়নি যে ঈশান একই মানুষটিকে তাকে ভালোবাসতো, অথচ নিজের ভালোবাসা গোপন রেখেছিল সিয়ামের জন্য। ভাবে মৃদু কণ্ঠে বলল, তুমি হয়তো ভাবো ঈশান তোমাকে বাধ্য হয়ে বিয়ে করেছে, কিন্তু জানো তুলি, ওর ভালোবাসার কোনো দয়ার না। ও তোমাকে হারানোর ভয় পেত বলেই কিছু বলেনি। আর প্রতিটা নীরবতা ছিল ভালোবাসার চিহ্ন। তুলির চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ল। সে আস্তে আস্তে বলল, ভাবি, ঈশান তো আমাকে কখনো বোঝাতে চায়নি যে ওর ভেতরে এত ঝড় বয়ে গেছে। আমি ভেবেছি সে কেবল সিয়ামের ইচ্ছা পূরণ করছে, কিন্তু আসলে সে তো নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিল। ভালোবাসা কখনো চিৎকার করে বলে না তুলি। যে ভালোবাসা নিঃশব্দে নিজের কষ্ট লুকিয়ে রাখে, সেটাই সবচেয়ে গভীর। তুলি নীরবে উঠে দাঁড়ালো, মনটা ভারী হয়ে উঠেছে ওর। দরজার বাইরে গিয়ে দেখলো ঈশান উঠানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ওর মুখেও ক্লান্তি, কিন্তু চোখে শান্ত এক আলোর রেখা। তুলি বুক কেঁপে উঠলো। হয়তো এটাই সেই মুহূর্ত যখন সে বুঝলো ভালোবাসা কখনো প্রকাশে নয়, ত্যাগের মধ্যেই নিজের গভীরতা প্রমাণ করে। তার মনে হলো এতদিন সে শুধু ঈশানের চুপ থাকা দোষ খুঁজেছে, কিন্তু সেই নীরবতা তো ছিল ভালোবাসার আরেক রূপ। সে ভালোবাসা নিজের বন্ধু হারানোর ভয়েও কারোর সুখ চায়, যে ভালোবাসা মুখে না বলেও আজও নিঃশব্দে তাকে রক্ষা করে যাচ্ছে। বিকালের হালকা আলো নেমে এসেছে ঘরে। বারান্দাটা পর্দার হাওয়ায় দুলছে। ঈশান চুপচাপ বসে আছে সোফায়, মাথা নিচু করে। মনে মনে ভাবছে হয়তো তুলি আর কোনোদিনই ওর সাথে কথা বলবে না। ওর বুকের ভেতরটা ভারী হয়ে আছে অপরাধ বোধে, অচেনা ভয় আর গভীর ভালোবাসায়। তখন পেছন থেকে নরম কণ্ঠ ভেসে আসে। ঈশান। চমকে উঠে মাথা তোলে সে। তুলি দাঁড়িয়ে আছে দরজার সামনে, চোখে হালকা জল, ঠোঁটে কাঁপন, কিন্তু মুখে এক মায়া ভরা কোমলতা। ঈশান উঠে দাঁড়াতেই তুলি এগিয়ে গিয়ে হঠাৎই করে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান হতভম্ব হয়ে যায়, হাত দুটো মাঝ আকাশে তুলে কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে ওর পিঠে হাত রাখে। তুলি গলা কাঁপিয়ে বলল, তুমি কেন আমাকে বলনি ঈশান তুমি এতদিন ধরে আমাকে ভালোবাসো? আমি জানতামই না। ঈশান স্তব্ধ হয়ে যায়, চোখ নামিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি সব জানো? তুলি মুখ তুলে ওর চোখের দিকে তাকায়। হ্যাঁ ভাবি, আমাকে সব বলে দিয়েছে। তুমি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসো, কিন্তু লুকিয়ে রেখেছিলে শুধু সিয়ামের জন্য। আমি ভয় পেয়েছিলাম তুলি। তুমি যদি জানতে হয়তো ভাবতে সিয়ামের মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। আমি কখনো সেই সন্দেহ তোমার মনে আনতে চাইনি, তাই চুপ ছিলাম। তুলির চোখে জল টলমল করে ওঠে। সে আস্তে ঈশানের গালে হাত রেখে বলে, তুমি কি বোকা নাকি ঈশান? তুমি খুনি যে আমি তোমাকে এমনটা ভাববো? তুমি তো সেই মানুষ যে নিজের ভালোবাসা লুকিয়ে রেখে বন্ধুর সুখ চেয়েছিলে। তুমি সেই মানুষ যে নিজের কষ্ট গোপন করে আমাকে হাসাতে চেয়েছিলে। ঈশানের চোখ ভিজে আসে, গলা ভারী হয়ে যায়। সে মৃদু কণ্ঠে বলে, তুমি এতদিন ধরে আমার উপর রাগ করেছিলে, শুধু আমি চেয়েছি তুমি ভালো থেকো। তুমি হাসো। এখন হাসবো ঈশান, কিন্তু তোমার সঙ্গে। আজ থেকে কোনো কথা লুকিয়ে রেখো না আমার কাছ থেকে। প্রতিশ্রুতি রইল তুলি, এখন থেকে তোমার ছাড়া কোনো নীরবতা থাকবে না আমার জীবনে। তাহলে আজ থেকে আবার শুরু করি নতুন ভাবে আমি আর তুমি। ঈশান মৃদু হেসে ওর কপালে একটা নরম চুমু খায়। আর বাইরে তখন হালকা বৃষ্টিও শুরু হয়, যেন আকাশও তাদের পুরনো ভুল মুছে দিয়ে নতুন করে ভালোবাসার স্বাক্ষর রাখছে।